আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, প্লিজ তুমি কিছু করো। নীলার কথা শুনে নীরবের হাত থেকে ধপ করে ফোনটা পড়ে গেল। 3 বছরের সম্পর্ক ওদের। নীলাকে পাগলের মতো ভালোবাসে নীরব। সেই নীলা অন্য কারোর হবে এটা কিছুতেই মানতে পারছে না নীরব। অপরদিকে ফোনের অন্য পাশে নীলা অপেক্ষা করছে নীরবের জন্য। তখন কিসের একটা হালকা আওয়াজ হলো। তারপর থেকে নীরবের আর কোনো খোঁজ নেই। ছেলেটা আবার উল্টোপাল্টা কিছু করে বসলো না তো? কিছুটা মনকে শান্ত করে নীরব মেঝে থেকে ফোনটা তুলে কানে নিল। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছি। কোথায় ছিলে এতক্ষণ? এখানেই। তুমি ঠিক আছো? নীরব অনেক কষ্টে নিজের চোখের পানি ধরে রাখার চেষ্টা করলো। নীলাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না ভিতরের কষ্টটা, না হলে নীলাও কষ্ট পাবে। ফোন থেকে কিছুটা দূরে মুখ নিয়ে লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল নীরব। তারপর আবার ফোনটা কানে নিল। হ্যাঁ, আমি ঠিক আছি। আমি যা বলছি তোমাকে শুনতে পেয়েছো? শুনেছি। কিছু বলছো না যে? এত তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করেছে মানে? আম্মুর বান্ধবীর ছেলে, ভালো পরিবার, তাই আম্মু অপেক্ষা করতে চাচ্ছে না। কিন্তু আমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি। তোমার শেষ না হলেও আমার তো শেষ হয়েছে। তাতে কি হয়েছে জান? তুমি কি ভুলে গেছো আমি তোমার থেকে 5 বছরের বড়? ভুলিনি, মনে আছে। এখন কি করবে? তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি বিবিএ শেষ করেই চাকরি খুঁজবো আর তোমায় নিয়ে আসবো। আমার বাবা ততদিন আমায় এইভাবে বসিয়ে রাখবেন না। কিন্তু নীলা, আমি এখন... নীরবের কথা শেষ হওয়ার আগেই নীলা কাঁদতে শুরু করলো। নীলার কান্না শুনে বুকের ভেতর ধক করে উঠল নীরবের। তার নীলা কাঁদছে। বাবু, তুমি প্লিজ তোমার বাসায় কথা বলে আমাকে তোমার কাছে নিয়ে চলো। এখন কিভাবে? বাবা মা রাজি হবেন না। তাহলে আর কি, আমি অন্য কাউকে বিয়ে করে নেই। জান রে, তুমি যদি অন্য কারোর হও তাহলে আমি কি করব তুমি জানো? কি করবে? তোমার বাসর খাট সাজানোর আগে আমার কবর খোঁড়া হবে। এই পাগল, কি ধরনের কথা বলছো? সত্যি বললাম। এইসব কথা যেন আর দ্বিতীয়বার তোমার মুখে না শুনি। কি করবে বললে? খুব মার খাবে আমার হাতে। সিনিয়র হয়েছো বলে এমন করবে? জুনিয়র হলেও এটাই করতাম। আমি তোমাকে খুব ভালোবাসি জান, খুব ভালোবাসি। আমিও আমার বাবুটাকে অনেক ভালোবাসি। কাল একবার দেখা করবে? কাল যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তুমি যাবে না তাদের সামনে? কেন? অন্য কোনো পুরুষ তোমাকে অন্য নজরে দেখবে, সেটা আমার সহ্য হবে না। কি করবে বলো বাবু? আমার হাত পা যে বাঁধা, যিনি দেখতে আসছেন তিনি আমার আম্মুর বান্ধবী। আমার আম্মুর সম্মান জড়িয়ে আছে এর সাথে। তাও না। আমি যদি দেখা না করি, আম্মু বলেছে আমি নাকি তার মরা মুখ দেখব। নীলার কথা শুনে খুব রাগ হলো নীরবের। ওর ইচ্ছে হচ্ছিল ঠাস করে ফোনটা আছাড় মেরে রাগ মেটাতে, কিন্তু না, এখন তা করা যাবে না। কোনো রকমে মাথা ঠান্ডা করে কড়া মেজাজে বলল, তাই করো, তুমি আম্মুর কথা শুনে বিয়েটাও করে ফেলো। আর তুমি? আমি মরে গেলে তোমার কি? আমি তোমার কেউই হই না। ওলে বাবালে, আমার বাবুর দেখি খুব রাগ হয়েছে। আমার রাগে কার কি? আচ্ছা বাবু, কাল তোমার জন্য চকলেট নিয়ে আসবো, এখন একটু কম রাগ করো। তোমার কাছেই তো চকলেট আছে। আমার কাছে চকলেট আছে? হুম। কোথায়? কেন, তোমার ওই মিষ্টি ঠোঁট। অসভ্য, বেশি পেকে গেছো না? দাঁড়াও না, কাল তোমার হচ্ছে। সিনিয়র আপুর সাথে প্রেম করছি আর এইটুকু পাকবো না? তুমি কিন্তু অনেক দুষ্ট হয়েছো। এই জান, হ্যাঁ বলো বাবু। কাল তোমার ওই নীল শাড়িটা পরে আসবে প্লিজ। কোনটা? আমার তো অনেক নীল শাড়ি, তুমি কোনটার কথা বলছো? আরে ওই যে যেটা পরেছিলে নববর্ষের দিন, আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল। বুঝেছি, কাল দেখা হবে বাবু, এখন তুমি ঘুমাও। আচ্ছা জান পাখি। শোনো, বলো। অনেক ভালোবাসি তোমাকে। আমিও একদিন ঠিকই আমার রাজ্যের রানী করে তোমায় নিয়ে আসবো আমার কাছে। আমি সেদিনের অপেক্ষায় থাকবো নীরব, আমিও তোমায় খুব ভালোবাসি। কানের থেকে ফোন রেখে চুপচাপ ব্যালকনিতে দাঁড়ালো নীরব। নিশুতি রাত, চারিদিকে নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে। আকাশের কালো মেঘের স্তর, চাঁদ নেই, তারা নেই, শুধু ঘন অন্ধকার। দূরে কোথাও একটা না কুকুরের ডাক,
মনে হয় যেন ব্যথিত কোনো আত্মার আর্তনাদ। হাওয়ার ঝাপটা জানালার কাছে ধাক্কা খায় বারবার। এরকম কেঁপে ওঠে দেয়াল, একরকম কেঁপে ওঠে দেয়াল। জানালার সাথে নীরবের মন। ঘরের ভেতরেও অদ্ভুত এক শূন্যতা। বাতি জ্বলছে, তবু যেন আলো নেই, আলো থেকেও অন্ধকার। হৃদয়ে এক চাপা কান্না, কোনো এক অজানা বেদনার ভার বুক চেপে বসে আছে। স্মৃতি এসে হানা দেয়, হারানো মুহূর্তগুলো ফিরে ফিরে আসে। এমন রাত যেন শুধু অনুভব করার, বলার নয়। এমন বিষাদময়তা ভাষার গণ্ডি ছাড়িয়ে অনুভূতির গভীরে প্রবেশ করে নীরব। নিঃসঙ্গ অথচ গভীর। এই রাত শুধু নীরবের আর ওর ভেতরের জমে থাকা ব্যথিত হৃদয়ের। ঘড়িতে সময় সকাল 10:12। সূর্য মাঝ আকাশে উঠে গেছে অনেক আগেই। নীরবের মা নামজা বেগম প্রায় 10 মিনিট ধরে অনবরত দরজা ঝাঁকিয়ে চলেছেন। নীরব, এই নীরব, কখন থেকে দরজা ঝাঁকিয়ে যাচ্ছি, কানে ঢুকছে না? নীরব অনেক কষ্টে নিজের চোখ দুটো খুলল। কাল রাতে অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছিল ঘুমাতে। তার সাথে আজকে নীলার পাত্রপক্ষ দেখতে আসবে, সে দুশ্চিন্তা তার মাথার মধ্যে ঘুরছে। এর মধ্যে অনবরত ওর মা দরজা ঝাঁকিয়েই যাচ্ছে। আস্তে আস্তে আড়মোড়া ভেঙে খাটের থেকে নামলো ও। দরজা খুলে রাগী চোখে মার দিকে তাকালো। সাত সকালে এভাবে ডাকছো কেন? নামজা বেগম চোখ কপালে তুলে ছেলের দিকে তাকালেন। সকাল 10টা বাজে, এটা তোর কাছে সাত সকাল মনে হয়? কি বলবে বলো? আজ তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তুই কি যাবি না আমাদের সাথে? অবশ্যই না, ভাইয়ার বিয়ে, ভাই নিজে মেয়ে দেখতে যাবে, আমি কেন যাব? নাজমা বেগম রেগে গেলেন তার ছেলের কথায়। চোখ মুখ পাকিয়ে রাগী মুখে বললেন, তা তুই যাবি না কেন? আমার তো আর বিয়ে না। এখনো নাক টিপলে দুধ বের হয়ে যায়। সে ছেলে বলছে কিনা তার বিয়ের কথা। হ্যাঁ, আমি তো ছোটই। কি বলতে চাস? আমি যদি বলি বিয়ে করব, তোমরা তো আর এখন আর আমার বিয়ে দেবে না। নাজমা বেগম হতবাক। তার ছোট ছেলে এখনও পড়াশোনায় শেষ করতে পারেনি, সে কিনা বলছে বিয়ের কথা। তার বড় ছেলে নিলয় নীরবের থেকে 7 বছরের বড়। সে আজ পর্যন্ত কখনো বিয়ের কথা উচ্চারণও করেনি। আজ নিলয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, আর ছোট ছেলে কিনা এখন তার বিয়ের কথা বলছে। তার মনে হচ্ছে এ ছেলে নিশ্চিত কোনো মেয়ের পাল্লায় পড়েছে। আগে বড় ছেলেটার বিয়ে হয়ে যাক, তারপর তিনি এ বিষয়ে খুঁটিয়ে দেখবেন। নাজমা বেগম অবাক এবং সন্দেহের চোখে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর কিছু না বলেই চলে গেলেন। নীরব আজ ঢাকার এক ব্যস্ত বিকেল উপভোগ করছে। ধানমন্ডি লোকের ধারে একা একা হাঁটতে ভালো লাগছে নীরবের। চারপাশে গাড়ির কোলাহল, মানুষের চেঁচামেচি, তবু তার মন শান্ত। সূর্য ধীরে ধীরে ঢলে পড়েছে পশ্চিমে। আকাশে লালচে আভা, পাখির ডাক, হালকা বাতাস আর গাছের পাতার নাড়াচড়া যেন নীরবকে সাহস যোগায়। তার চোখ রাস্তার দিকে, যেখান থেকে আসবে প্রিয় মুখটি। প্রতিটি মুহূর্ত দীর্ঘ মনে হচ্ছে, তবুও অপেক্ষার আনন্দে মন ভরে যাচ্ছে। এই শহরের ব্যস্ততার মধ্যেও সে অনুভব করছে নিঃশব্দ ভালোবাসার স্পর্শ, এক অনন্য আবেগ। নীরব অনেকক্ষণ ধরে ধানমন্ডি লেকের সামনে ক্যাফের সামনে ওয়েট করছে। নীলার আরও আধা ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু কেন এখনও আসছে না এটা ভেবে নীরবের চিন্তা হচ্ছে। নীলা তো কখনো এত দেরি করে না। আনমনে চিন্তা করতে করতে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলো নীরব। নীরবেরই সিগারেট খাওয়ার অভ্যাসটা ক্লাস 10-এ থাকতে শুরু হয়েছিল। তখন খুব আড্ডা দেওয়া, রাত দিন ঘুরে বেড়ানো বাউন্ডুলে ছেলে ছিল। আম্মুর কাছে, ভাইয়ের কাছে এজন্য খুব বকাও খেয়েছে, মার খেয়েছে কয়েকবার, তাও শোধরায়নি। কিন্তু নীলা আসার পর সব কিছু বদলে গেছে। নীলা ওকে ভালো করে দিয়েছে, একটা সুস্থ মানুষে পরিণত করেছে। নীলা যদি ওর জীবন থেকে চলে যায়, এই হাসি খুশি ভদ্র ছেলেটা হয়তো আবার নেশাখোর বাউন্ডুলে পরিণত হবে।
কলেজের সেই প্রথম দিন গিটার হাতে বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিল নীরব। কোনো এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখে থেমে গিয়েছিল ওর হৃদয়। মেয়েটি আবার ওর থেকে বয়সে বড়, তাও মেয়েটিকে ভালোবেসেছে ও। শেষ পর্যন্ত এই মেয়েটি এখন তার একান্ত ভালোবাসার প্রেমিকা নীলা। এসব কথা ভাবতে ভাবতে নীরব দেখে রিক্সা থেকে নীলা নামছে। নীলাকে আসতে দেখে হাত থেকে সিগারেটটা ফেলে দিল নীরব। নীলাকে আজ অপরূপ সুন্দর লাগছে। প্রথম দিনের মতোই সেই মিষ্টি হাসির অধিকারিণী নীলা, কিন্তু আজ সেই নীলা নীরবের নীলা। ওর ওই হাসি দেখার অধিকার একমাত্র নীরবেরই আছে। নীলা প্রায় দৌড়াতে দৌড়াতে ওর দিকে এগিয়ে আসলো, হাঁপাতে হাঁপাতে বলল, সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তোমায়। নীরব কিছু না বলে হাত দিয়ে ইশারা করে রিক্সা ডাকলো। তারপর নীলার হাত ধরে উঠে পড়ল রিক্সাতে। ক্যাফেতে বসবে না? কোথায় যাব এখন আবার? নীরব কিছু বলল না, নীলার হাতটা শক্ত করে ধরে থাকলো। রিক্সা ধীরে ধীরে এগিয়ে চলেছে ধানমন্ডির ব্যস্ত রাস্তায়। চারপাশে ট্রাফিক জ্যাম, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি, ঢাকার চিরচেনা চিত্র। ফুটপাতে হেঁটে যাচ্ছে কর্মব্যস্ত মানুষ। কেউ ফোনে কথা বলছে, কেউ তাড়াহুড়ো করছে অফিসে পৌঁছাতে। রাস্তার পাশে এক দোকানে বাজছে পুরনো কোনো গানের সুর। আকাশে সোনালি বিকেলের আলো ছড়িয়ে পড়েছে। গাছের পাতায় লেগেছে নরম হাওয়া। এই কোলাহলের মাঝে রিকশার এক কোণায় বসে আছে নীরব ও নীলা। নীলা কিছু বলছে না, তার চোখ রাস্তার পাশের গাছ, আকাশ আর মানুষের ভিড়ের দিকে তাকিয়ে। নীরবও চুপচাপ, তার চোখ নীলার দিকে। তাদের মাঝে কোনো কথা নেই, তবুও যেন হাজারো কথা চলছে নিঃশব্দে। নীলার চুল বাতাসে উড়ছে, নীরব তার দিকে তাকিয়ে থাকছে অপলক। রিকশার পাশ দিয়ে ছুটে যায় দ্রুতগামী বাস। পাশের রাস্তায় এক ফুটপাতবাসী শিশু খেলছে ধুলোর মাঝে। শহরে অগোছালো ক্লান্ত ব্যস্ত জীবন ঠিক সামনে দিয়ে এগিয়ে কেটে যাচ্ছে, কিন্তু সেই সব কিছুর মাঝেও নীরব আর নীলার মাঝে গড়ে উঠেছে এক নিঃশব্দ প্রেমের জগৎ। তারা কিছু বলছে না, কেউ কারো দিকে হাত বাড়ায় না, তবুও তাদের মাঝে এক অদ্ভুত আত্মিক টান, যা শব্দ ছাড়াই অনুভব করা যায়। ঢাকার কোলাহল, বিকেলের আলো, রিকশার গতি সব কিছু মিলে সৃষ্টি করেছে এক নিঃশব্দ ভালোবাসার দৃশ্য, যেখানে নীলা আর নীরব শুধু অনুভব করে, বলে না কিছুই। অনেকক্ষণ যাওয়ার পর নীরব রিকশাওয়ালাকে বলল থামতে। নীলা তাকিয়ে দেখল এটা ওদের কলেজ। রিকশার ভাড়া মিটিয়ে নীরব নীলার হাত ধরে কলেজে প্রবেশ করলো। হঠাৎ এখানে কেন নিয়ে এলে? বলছি, আগে চলো তো। বিকেলবেলা মাত্র কলেজ ছুটি হয়েছে। ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে পুরনো প্রাঙ্গণ। কেউ হাসছে, কেউ তাড়াহুড়ো করে গেটের দিকে ছুটছে, কেউ বা বন্ধুর সঙ্গে শেষ আড্ডাটা সেরে নিচ্ছে। নীরব ও নীলা ধীরে ধীরে হাঁটছে কলেজ ভবনের পাশের ছায়াঘেরা পথ ধরে। চারপাশে পড়ন্ত রোদের আলো, গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে নরম সূর্যরশ্মি। হালকা বাতাসে নীলার চুল উড়ছে। নীরব চুপচাপ পাশে হাঁটছে, কোনো কথা নেই, তবু অনুভব, শুধু অনুভব। কলেজ প্রাঙ্গণের এক কোণে এখনও কয়েকজন বসে আছে। কেউ বই খুলে রেখেছে, কেউ তাকিয়ে আছে আকাশের দিকে। এই শান্ত বিকেল, এই নিঃশব্দ হাঁটা, সব মিলিয়ে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। নীরবের পরনে একটি সাদামাটা কিন্তু অভিজাত্যপূর্ণ কালো শার্ট। গায়ে ফিটিংভাবে লেগে থাকা শার্টটি তার ছিপছিপে গড়নটাকে আরও স্পষ্ট করে তোলে। লম্বা উচ্চতা, গভীর চোখ, হালকা দাড়ি আর শান্ত মুখাবয়, সব মিলিয়ে নীরব নীলার কাছে এক নিঃশব্দ আকর্ষণের প্রতিচ্ছবি। তার কাঁধ চওড়া আর শার্টের হাতার ভাঁজে সূক্ষ্মভাবে ফুটে উঠেছে তার বাহুর রেখা। বুকের কাছে দু একটা বোতাম খোলা, যাতে তাকে আরও সহজ আর আত্মবিশ্বাসী দেখায়। হাঁটার ভঙ্গিতে আছে ধীরতা, চোখে একরকম
নীরব গভীরতা যা কথা না বলেও অনেক কিছু বলে দেয়। কালো শার্টের ছায়া যেন তার ব্যক্তিত্ব আরও রহস্যময়, ভাবুক আর নিঃশব্দ প্রেমের প্রতীক হয়ে ওঠে। নীলা হাঁটতে হাঁটতে আর চোখে দেখে নিচ্ছে নীরবকে। হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খায় নীলা। পড়ে যেতে নিলেই নিজের শক্ত বাহুতে নীরব আগলে নেয় নীলাকে। নীলার চোখে ভয়, আর নীরবের চোখে এক অনন্ত শঙ্কা, যেন এই একটা মুহূর্তেই হারিয়ে যেতে পারত সব। নীরবের মুঠোয় ধরা নীলার হাতটা কাঁপছিল, আর নীরব নিঃশব্দে অনুভব করছিল এই স্পর্শ শুধু বাঁচিয়ে রাখেনি ভালোবাসাকে, আরও গেঁথে দিয়েছে হৃদয়ের গভীরে। চারপাশে কোলাহল, কিন্তু তাদের মাঝখানে সময় যেন দাঁড়িয়ে পড়েছিল নিঃশব্দে, আবেগ ভেজা এক নরম ভালোবাসায়। ওদেরকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে কলেজের কিছু বাজে ছেলে ওদের উত্ত্যক্ত করছিল। নীরব রেগে কিছু বলতে যাবে, নীলা ওকে থামিয়ে দেয়। বাদ দাও, এটা ঠিক করলে না। শুধু শুধু ঝামেলায় জড়িও না। এটা শুধু শুধু মনে হলো তোমার? নীরব আরও কিছু বলতে যাবে, কিন্তু নীলার দিকে তাকিয়ে খেয়াল করলো ওর শাড়ির কুচি অনেকটাই হোঁচট খেয়ে এলোমেলো হয়ে গেছে। নীরব সন্তর্পণে নীলার সামনে হাঁটু গেড়ে বসলো, ধীরে ধীরে ওর এলোমেলো কুচি ঠিক করে দিতে লাগলো। নীলা চোখ নামিয়েছিল, আর নীরবের আঙুলে লেগেছিল এক অদ্ভুত আবেগ, ভালোবাসা, সম্মান আর এক নীরব টান। কুচি ঠিক করে দিয়ে নীরব উঠে দাঁড়ালো, আলতো হেসে জিজ্ঞেস করলো, এবার হাঁটতে পারবে তো? হ্যাঁ পারবো। কলেজের পুকুর পাড়ের পাশে তারা দুজন হাত ধরেই হাঁটছিল। শান্ত জলরাশির ওপর সূর্যের শেষ রশ্মি পড়ছে, আর পাখির কণ্ঠে যেন প্রেমের গান বাজছে। নীলার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, আর নীরবের হৃদয় দোলা দিচ্ছে সেই নীরবতার মাঝে এক ভালোবাসার পরশ। পুকুরের ধারে গাছপালার ছায়া তাদের আশ্রয়। হালকা হাওয়া ছুঁয়ে যায় নীলার চুল, আর নীরব অবাক হয়ে দেখছিল সেই মুহূর্ত। চারপাশে সব কিছু যেন থেমে গেছে, শুধু তাদের ভালোবাসার স্পন্দন বয়ে চলেছে এই স্নিগ্ধ প্রাকৃতিক ছবির মাঝে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নীলাকে নিয়ে পুকুর পাড়ে এসে বসল নীরব। নীলা আর নীরব পুকুর পাড়ে চুপচাপ বসে আছে। তাদের চোখ চলে এসেছে পানির মসৃণ আয়নায়, যেখানে সূর্যের শেষ আলো নরম করে সব কিছু ছুঁয়ে যাচ্ছে। নীরবের হাতে নীলার হাত, দুজনের হৃদয় একই ছন্দে বয়ে যাচ্ছে রঙিন সুরের ভালোবাসায়। চারপাশে বাতাসে মিশে আছে পাখির গুঞ্জন, গাছের পাতা আর হালকা দোলাচলের শব্দ। তাদের মাঝে কোনো কথার প্রয়োজন নেই, এই নীরবতা তাদের ভালোবাসার ভাষা। পুকুরের জল যেন তাদের অনুভূতির প্রতিবিম্ব, শান্ত, গভীর এবং অটুট। এই মুহূর্তে তারা শুধু আছে একসাথে, ভালোবাসায় মগ্ন, সময়কে ভুলে গিয়ে। হঠাৎ নীলার হাতটা বুকের বাঁ পাশে ধরল নীরব। হৃদয়ের ধুকপুকানি শুনতে পারছো জান? হ্যাঁ পারছি। আমার এখানে তোমার বসবাস, যতদিন বেঁচে থাকবো এই হৃদয় শুধু তোমার জন্যই শ্বাস নেবে। নীলা চোখ বন্ধ করে নীরবের হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ অনুভব করতে থাকলো। তুমি যদি অন্য কারো হয়ে যাও জান, তাহলে সেদিনই আমার এই হৃদয়, এই যে ধুকপুকানি বন্ধ হয়ে যাবে। যদি তুমি না থাকো তাহলে আমার এই জীবন রাখার কোনো দরকার নেই। নীলা নিজের হাতটা নীরবের বুকে চেপে ধরল। এই কথা যেন আর একবার তোমার মুখে না আসে নীরব। আসবে না যদি তুমি আমার হও। আমি শুধু তোমারই, সবসময়ই তোমারই। তোমাকে না পেলে আমি নিজের এই জীবন রাখবো না। আমি শুধু তোমার, আর তুমি শুধু আমার। আমি শুধু এইটুকুই বুঝি। প্লিজ নীলা, তুমি বাসায় বোঝাও, আর কয়েকটা বছর দাও আমায়, আমি সব ঠিক করে দেব। আমি তো চেষ্টা করছি, কিন্তু বাড়িতে তো সেটা মানছে না। পাত্রপক্ষ এসেছিল আজ। নীরবের মুখে কথাটা শুনে এবার নীরবের বুক থেকে হাতটা সরিয়ে নিল নীলা। নীলার চোখে মুখে দেখা দিচ্ছে ভয়, আশঙ্কা আর কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র বেদনা। কি হলো? হ্যাঁ এসেছিল। কি বললো ওনারা? যন্ত্রণায় নীলার মুখ কালো হয়ে গেল। ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো নীলা। নীলার চোখে মুখে এরকম ভয়, আশঙ্কা মিশ্রিত বেদনা দেখে নীরবেরও ভয় হতে লাগলো। ও আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলো যেন সব কিছু ঠিক থাকে, ওর কাছ থেকে ওর নীলাকে যেন কেউ কেড়ে না নেয়।
নীলার চোখের কোণ জমে থাকা পানিগুলো নীরব হাত দিয়ে মুছে দিল। অনেকটা সাহস জমানোর পর নীলা মুখ খুলল। পাত্রপক্ষ আজ আমায় পছন্দ করে গেছে, সামনের শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করেছে। নীলার কথাটা শোনার পর নীরবের সমস্ত দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। নীরবের মনে হচ্ছে ওর বুকের বাপ পাজরে কেউ একটা বিশাল বড় তলোয়ার ঢুকিয়ে দিয়ে গেল। হৃদয়ের রক্তক্ষরণ চোখের জল হয়ে বয়ে যেতে লাগলো। নীরবের চোখে জল দেখে নীলাও কাঁদতে শুরু করলো। নীরব চোখের জল মুছে বলল, কি বলছো তুমি? নীলা নিশ্চুপ। ও তখনও কাঁদছে। চোখের কাজলগুলো বেদনার রঙে রাঙিয়ে দিচ্ছে ওর চোখের নিচের অংশ। ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে বেদনার অন্ধকার। নীরব উঠে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলো। এটা হতে পারে না, আমার নীলা অন্য কারোর হতে পারে না। নীরব, আমি মরে যাব জান। তুমি শান্ত হও। না না, আমি শান্ত হতে পারছি না নীলা। নীরব, শান্ত হও প্লিজ। আমি শেষ হয়ে যাব, নিজেকে শেষ করে দেব আমি। নীরব হাতে কাচের টুকরো বসানোর আগেই নীলা হাত থেকে কেড়ে নেয় টুকরোটা, তারপর শক্ত করে জড়িয়ে ধরে নীরবকে। পাগল হয়ে গেছো? তুমি কি করতে যাচ্ছিলে? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না নীলা। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন আমরা কি করব নীলা? চলো আমরা পালিয়ে বিয়ে করি। কিন্তু আমি তোমায় নিয়ে গিয়ে কি খাওয়াবো, রাখবো কোথায়? কেন? তোমার বাসায়? আমার তো চাকরি নাই, বাবা মা যদি না মানে? তোমার আমাকে খাওয়াতে হবে না। তাহলে? আমি না তোমার থেকে বয়সে বড়, আমি চাকরি করব। তোমার এই নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি শুধু বাসায় ম্যানেজ করো। তুমি কিভাবে ভাবলে আমি তোমার টাকায় আমাদের সংসার চালাবো? এতে সমস্যা কি? এটা কখনোই সম্ভব না। তোমার টাকা আমি নিতে পারবো না। আমি তো তোমাকে সারা জীবন আমারটা খেতে বলছি না। তুমি পড়াশোনা কমপ্লিট করে ফেললেই চাকরি পাবে, তারপর আমাদের সংসারের দায়িত্ব তোমার। তাও এটা হয় না নীলা। আমি না তোমার থেকে বয়সে বড়, আমি যেটা বলবো সেটা তুমি শুনবে, এটাই আমার শেষ কথা। আর একটা কথা বললে মেরে নাক ফাটিয়ে দেব। বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। নীলা আলতো করে ওর বুকে বাড়ি মারল। ওরা আরও শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরল। নীরব নীলার হাতটা নিয়ে গালের ওপর রাখল, তারপর আলতো করে গালে ঘষতে ঘষতে বলল, এত নরম হাতে ঘুষি মারলে লাগবে না তো? ও তাই বুঝি, তাহলে কি করলে লাগবে? একটু কামড় টামড় দাও, তারপরে বুঝবো লাগবে কিনা। অসভ্য। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে লাগবে, ভীষণ লাগবে। আমি আজীবন থাকবো তোমার পাশে, সব সময় সবখানে তোমার সাথে থাকবো। কেন থাকবে? কারণ আমি তোমায় ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমিও আমার জানটাকে খুব ভালোবাসি। নীলার হাত ধরে নীরব আবার পুকুর পাড়ে এসে বসল। নীলা ধীরে ভরসার মাথা রাখে নীরবের বাহুতে। চারপাশের কোলাহল যেন হঠাৎ করেই মুছে যায়। নীরব নড়ে না, চুপচাপ তাকিয়ে থাকে দূরের জলে। তাদের মাঝে নিঃশব্দতা হয়ে ওঠে গভীর অনুভব। নীলার চোখ বন্ধ, মুখে এক আশ্বস্ত শান্তির রেখা। এই স্পর্শে সে পায় নিরাপত্তা, ভালোবাসা আর ঘর। নীলা যখন মাথা রাখে নীরবের বাহুতে, নীরবের হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায়। তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এক উষ্ণ শিহরণ, যে পুরো আকাশটা নামিয়ে এনেছে সেই নিজের বুক। নীলার নিঃশ্বাসের নরম ছোঁয়ায় নীরব অনুভব করে এক অদ্ভুত শান্তি, ভালোবাসার নিঃশব্দ স্পন্দন। সে কিছু বলে না, শুধু মনে মনে বলে এই মুহূর্তটা চিরকাল থাকুক। তার বাহু যেন একটা আশ্রয়, আর নীলা সেই আশ্রয়ে ঠিক নিজের মতো করে বিশ্রাম নিচ্ছে। এই নীরবতাই নীরবের জীবনের সবচেয়ে গভীর অনুভব হয়ে থাকে। এ ভালোবাসা আর ভরসা যেন নীলা সবসময়ই পায় তার থেকে। নীরব মনে মনে এই প্রতিশ্রুতি করে। নীলা, আমাদের সেই প্রথম দেখার দিনটা মনে আছে তোমার? হ্যাঁ আছে। চোখ বন্ধ করে সেই দিনটা আবার মনে করো তো। কেন? করোই না? নীলা আর নীরব চোখ বন্ধ করে সেই রঙিন খামে মোড়া ভালোবাসার স্মৃতি মনে করে। কলেজে আজ নবীনবরণ ও নববর্ষের মিলিত অনুষ্ঠান। সকাল থেকে প্রাঙ্গণ ভরে উঠেছে রঙিন সাজে। গেটে আলপনা, ফুল আর বেলুনে ছেয়ে আছে চারপাশ। প্রবেশপথে বরণ ডেস্কে দাঁড়িয়ে আছে সিনিয়ররা। নবীনদের হাতে তুলে দিচ্ছে ফুল আর মিষ্টির প্যাকেট।
মঞ্চে বাজছে বাঙালিয়ানা গান, সঙ্গে চলছে সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, আবৃত্তি ও নাটক। দর্শক সারিতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা একসঙ্গে উপভোগ করছে প্রাণবন্ত পরিবেশ। নববর্ষ উপলক্ষে সবাই পরেছে ঐতিহ্যবাহী পোশাক, মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। কোথাও চলছে ফটো সেশন, কোথাও নতুন বন্ধুত্বের হাসি, পুকুর পাড়ার গাছতলার জমেছে আড্ডা, গল্প আর রঙের ছটা। মধ্যাহ্নে রয়েছে খাবারের আয়োজন, ইলিশ, পান্তা, ভর্তা, মিষ্টি। সব কিছুতেই মিলেছে উৎসবের আমেজ, এক অনন্য প্রাণচাঞ্চল্য। নবীনরা প্রথমবারের মতো কলেজ জীবনের স্বাদ পাচ্ছে, আর সিনিয়ররা তাদের স্বাগত জানাচ্ছে খোলা হৃদয়ে। এই অনুষ্ঠান শুধু একটি উৎসব নয়, এটা পুরনো ও নতুনের মিলন, ভালোবাসা আর বন্ধনের সূচনা। নববর্ষ আর নবীনবরণ একসঙ্গে নতুন আশা, নতুন স্বপ্ন আর সম্পর্কের রঙে রাঙিয়ে দেয় গোটা কলেজ জীবন। স্কুলের গণ্ডি পেরিয়েই সবে কলেজে পা রেখেছে নীরব। বন্ধুবান্ধব আর হই হুল্লোড়ে মেতে থাকতে ভালোবাসে ও। নববর্ষের দিন, সেই দিনও কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠানের ভিড়ে বন্ধুদের সাথে গিটার নিয়ে আড্ডায় মেতেছিল নীরব। ওরা বসেছিল পুকুরের ঠিক কাছেই। হঠাৎ সেখানে ওদের অনেক সিনিয়র কয়েকটা মেয়ে আসে ফটোশ্যুট করতে। তখনও গিটারের ঝংকারে মেতেছিল নীরব। হঠাৎ সামনে তাকাতে দৃষ্টি নিবদ্ধ হয় একটি মেয়ের দিকে। নীল শাড়ি পরা মেয়েটিকে প্রথম দেখাতেই যেন সময় থেমে যায় ওর। সকালের পড়ন্ত রোদ তার গায়ে পড়ে নীল শাড়িটাকে করে তোলে আরও দীপ্তিময়। একটা স্বচ্ছ আকাশ যেন মুড়ে আছে তার চারপাশ। শাড়ির কুচুগুলো নিখুঁতভাবে গাঁথা, কোমল বাতাসে হালকা দুলছে। তার চোখ দুটো গভীর, শান্ত নদীর মতো, যেখানে ডুবে যেতে ইচ্ছা করে বারবার। মুখে এক নিঃশব্দ আত্মবিশ্বাস, ঠোঁটে লেগে থাকা হালকা হাসি যেন হাজার কথার চেয়েও বেশি অর্থপূর্ণ। চুল খোলা, কিছুটা সামনে পড়ে আছে কপালের পাশে, তাকে করে তুলেছে আরও সাবলীল, আরও অপার সৌন্দর্যের প্রতিচ্ছবি। কানে ছোট্ট একজোড়া ঝুমকো আর হাতে পাতলা চুড়ির খসখস শব্দ, সব কিছু মিলিয়ে যেন কোনো কবিতার চলমান পঙ্কক্তি। তার চলার ভঙ্গিতে আছে এক স্নিগ্ধ অহংকার, যেন সে জানে সে নিজেই একটি নীল আকাশ, নিজের সৌন্দর্যে পূর্ণ। নীরবের চোখ আটকে যায় তার ওপর। মেয়েটি নীরবে তাকানো খেয়াল করে, কিন্তু সে নির্বিকার, চুপচাপ, নিজের মতো করে হেঁটে যায়। তাকে দেখে মনে হয় এই নীল রং শুধু শাড়িতে নয়, তার সত্তাতেও মিশে আছে এক ধরনের প্রশান্তি, এক ধরনের স্বপ্ন যা চোখে পড়লে ভোলা যায় না। বান্ধবীদের সাথে ছবি তোলার ব্যস্ত মেয়েটি। নীরব নিজেও ফোন বের করে মেয়েটির কয়েকটি ছবি তোলে। এই বিষয়টা মেয়েটার চোখ এড়ায় না। মেয়েটি হাত ইশারা করে ডাকে নীরবকে। এই ছেলে, এদিকে আসো। নীরবের মনে হয় এজন্য কোনো নিশির ডাক। এ ডাক উপেক্ষা করার সাধ্য নেই তার। ওর বন্ধুরা বারণ করে বারবার। সেটা এগিয়ে যেতে থাকে মেয়েটির দিকে। মেয়েটির কাছে যেতেই অদ্ভুত অনুভূতি হয় নীরবের। যখন তার কাছে গিয়ে দাঁড়ালো, মনে হলো যেন চারপাশের সব শব্দ মিলিয়ে নিঃশব্দ এক জগতে ঢুকে পড়েছেন সে। নীল শাড়ির মেয়েটি একবার চোখ তুলে তাকালেও সে দৃষ্টির চোখে নয়, সোজা গিয়ে বসল হৃদয়ের গভীরে। তার নিঃশ্বাসের গন্ধে ছিল শিউলি ফুলের নরম সৌরভ, আর কণ্ঠে এক অদ্ভুত শান্তির ছোঁয়া। যদিও সে কিছু বলেনি, হাতটা কাঁপছিল, শব্দ আটকে যাচ্ছিল গলায়। মনে হচ্ছিল এক অপার সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আছি, যাকে ছুঁতে পারা যেন এক অলৌকিক সৌভাগ্য। তার চোখের দিকে তাকিয়ে ও হারিয়ে যাচ্ছিল ভয়, ভালোবাসা আর একরাশ অচেনা টান একসাথে খেলে যাচ্ছিল বুকের ভেতর। সেই মুহূর্তেই নীরবের মনে হয়েছিল, আমি শুধু তার পাশে দাঁড়ানোর জন্যই জন্মেছি। মেয়েটি এবার নিজের লাজুকতা ভেঙে বলল, তুমি আমার ছবি তুলছিলে? জি, তুলছিলাম। ছেলেটির সাহস দেখে নীলা অবাক হলো। এবার একটু ভালো করে ছেলেটির দিকে তাকালো নীলা। সে 18-19 বছরে এক দুর্দান্ত সাহসী তরুণ। পরনে সাদা পাঞ্জাবি, মাটি আর ঘামে চিটচিটে হলেও সেই পোশাকে একটা স্বচ্ছ আভিজাত্য। পাতলা গড়ন গায়ে সূর্যের জ্বালা ধরা বাদামি রং,
চোখে একরকম দৃষ্টি, যেটা সরাসরি তাকায়, ভয় পায় না, থামে না। চুল একটু এলোমেলো, কপাল থেকে হালকা ঘাম ঝরছে, কিন্তু তাতে তার চেহারার যেন একরকম বিদ্রোহী আকর্ষণ। তার হাঁটার ভঙ্গিতে আছে ছন্দ, যেন রাস্তা তার নিজের, আর চারপাশের দৃষ্টি তাকে থামাতে পারবে না। বন্ধুদের মাঝে সে হাসে জোরে, কথা বলে ঠোঁট বাঁকিয়ে, আর চোখে সবসময় খেলে একরকম দুষ্টুমির ঝিলিক। পড়াশোনা যতটা না মনোযোগের, তার চেয়েও বেশি তার মন শহরের গল্পে, রাস্তায়, আড্ডায়, আর মাঝে মাঝে কারো চোখে চোখ পড়লে সেখানেও। এই ছেলেটা ভদ্র, কিন্তু নরম নয়। তার সাহস আছে, ভালোবাসলে পুরোটা দিয়েই ভালোবাসে, আর হার মানে না কোনো সহজ কথায়। সাদা পাঞ্জাবি ছেলেটার সরল রূপের আড়ালে লুকিয়ে আছে এক নরম আগুন, যা একবার জ্বলে উঠলে সহজে নেভে না। ছবি কেন তুললে? কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নীলা অবাক হলো। ও ছেলেটার ব্যাপারে যা ভেবেছিল, ছেলেটা ঠিক সেই রকমই। নীলা যা ভেবেছিল তার থেকে অনেক বেশি সাহস ছেলেটার। চোখে মুখে ভালোবাসার রাশ উপচে পড়ছে, কিন্তু বয়স অল্প। এ বয়সে এ ধরনের ভালো লাগা অস্বাভাবিক কিছু না। বয়স বাড়লে এসব আবেগের কোনো দাম থাকবে না। আবেগে পড়ে ভালোবাসার ভালো লাগার পার্থক্যটা বুঝতে পারছে না, কিন্তু ওর চোখ মুখে যেন বলছে আমায়ও ভালোবাসে। এই বয়সে সত্য মিথ্যার পার্থক্যটাই বুঝতে পারে না সে, ভালোবাসবে কি করে? আবেগে হয়তো ভালোবাসি বলে ফেলেছে, কিন্তু এর অর্থ বোঝার বয়স এই ছেলের এখনও আসেনি। যা বলছো ভেবে বলছো? জি, আমি ভেবেই বলছি। বয়স কত তোমার? 18। আমি তোমার থেকে 5 বছরের বড় বাচ্চা। ভালোবাসায় বয়স লাগে না, বিশ্বাস ভরসা লাগে। তুমি এখন আবেগে পড়ে কথাগুলো বলছো, কিন্তু এর অর্থ বোঝা তোমার বয়স হয়নি। একবার ভালোবেসেই দেখেন অর্থ বুঝি কি না। তোমার ফ্লার্টিং লেভেল কিন্তু ভালোই পিচ্ছি। পিচ্ছি বলে আমার অবমাননা করবেন না। পিচ্ছি বলবো না তো কি, দাদু বলবো? ভালোবেসে জামাই বলে তো ডাকতে পারেন। এই ছেলে, তোমার দেখছি খুব সাহস। যেদিন সবার সামনে আপনাকে নিজের বউ করে নিয়ে যাব, সেদিন দেখবেন সাহস কাকে বলে। আমি কিন্তু তোমার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলো। কি আর করার বলুন, ভালোবাসার মানুষ যদি সিনিয়র হয়, কি করব আমি? বাসায় গিয়ে আম্মুকে বলো মাথার ডাক্তার দেখাতে, তোর মাথায় সমস্যা আছে। সমস্যা তো আছেই, কিন্তু সেটা তো আমার মনে। পুরো পাগল আপনার জন্য। এই চল তো, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই। নীলা চলে যেতে নিলেই নীরব তার পদ আটকায়। উত্তরটা তো দিয়ে যান। কিসের উত্তর? কেন শোনেননি? আবার বলবো? আমার কোনো কথা মনে নেই। তাহলে কি আর করার? নীরব এবার নীলার সামনে হাঁটু গেড়ে বসে পাশে জমে থাকা একগুচ্ছ ঘাসফুল তুলে ধরে নীলার সামনে। আই লাভ ইউ। আই হেট ইউ। নীলা এবার রাগ করে চলে যেতে থাকে। পিছন থেকে নীরব চিৎকার করে বলে, এই যে নীলাঞ্জনা, তুমি যতদিন না আমার হবে, আমি তোমাকে এভাবেই ভালোবাসি বলতে থাকবো। পাগল। নীরব নীলার উত্তর শুনে হেসে বলে, তোমার জন্য। কথাগুলো মনে করে হাসতে থাকে নীলা আর নীরব। নীলা নীরবের মাথায় আলতো টোকা দিয়ে বলে, তুমি একটা পাগল। আরে তোমার জন্যই তো। এখন আগের মতোই আছো, একটুও বদলাওনি। আমি তোমাকে বলেছিলামই। খুব ভালোবাসো আমায়। কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না, কেন? কারণ এই ভালোবাসার মান অসীম। কি পেয়েছো আমার মধ্যে? আমার জীবন। এই প্রশান্তিটুকুর জন্যই তোমাকে ভালোবাসি। নীরব নীলা আরও কিছুক্ষণ বসে থাকে এভাবেই। নীলা এক পলক তাকিয়ে থাকে নীরবের দিকে, আবার চোখ ফিরিয়ে নেয়। নীরব খেয়াল করে, কিন্তু কিছু বলে না। দুজনের হাত একসাথে রাখা আলতোভাবে। মাঝে মাঝে দুজনের চোখে চোখ পড়ে যায়। একটা নরম হাসি খেলে যায় দুজনের ঠোঁটে। তা আমার চকলেট কই? নীরবের কথায় কিছুটা লজ্জা পায় নীলা। নীরবের চোখ থেকে চোখ নামিয়ে নেয়। এরপর কিছু না বলে আলতো হাসে। চলো এবার উঠি। নীরব উঠে দাঁড়িয়ে প্যান্ট ছেড়ে নেয়, তারপর নিজের হাত এগিয়ে দেয় নীলাকে। নীলা হাত ধরে উঠে দাঁড়ায় এবং হঠাৎই নীরব তার গালে নরম ঠোঁটের আভাস পায়। নীলা চোখ নামিয়ে নরম একটা হাসি হেসে ফেলল তার সাথে। ওর গালটা লাল করে উঠল লজ্জায়। নীরব মুচকি একটা হাসি দিল। সে হাসির সামনে কিছুটা প্রাপ্তি আর কিছুটা প্রশান্তির। থ্যাংক ইউ। নীলা কিছু বলে না। প্রেমিকের ছোট্ট আবদারটা পূরণ করে
যেন নীলার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তার হাসিটাই ছিল সবচেয়ে বড় পুরস্কার নীলার জন্য। মনটা হালকা হয়ে আসলো। ভালোবাসার গভীরতাও যেন আরও একটু বেড়ে গেল। ভালোবাসা যে এত তৃপ্তি দিতে পারে আজ তা টের পেল ওরা আরও একবার। তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। না থাক, তোমার বাসা তো আমার বাসার উল্টো দিকে, তোমার কষ্ট হবে। না, একটু কষ্ট হবে না। নীলা বুঝলো এটা নীরবের দায়িত্ব নয়, আবদার, আর একটু সময় একসাথে থাকার বাহানা। তার হাসি মুখে হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল নীরবকে। নীলা সম্মতি পেয়ে নীরবের মুখের হাসিটা আরও চওড়া হলো। ভালোবাসার মানে কি নীলা? ভরসা, বিশ্বাস আর অপেক্ষা। তারা যেন একে অপরের জন্য অপেক্ষার ছায়া দেখে হৃদয় নিঃশব্দ কেঁপে ওঠে ভালোবাসার ডাকে। নীরবের প্রতিটা নিঃশ্বাসের নীলার নাম জড়ানো, আর নীলার ঠোঁটের এক চিলটে হাসি আশ্রয় মেলে নীরবের। দুটো হৃদয় একসাথে হাঁটে নীরব ভালোবাসার পথে। প্রতিটা স্পর্শে অনুভব করে অদৃশ্য একটা বন্ধন। ভালোবাসার সুখেই খুঁজে পাই নিজের অস্তিত্বের মানে। ভালোবাসা যেন এক নিঃশব্দ প্রতিশ্রুতি যা অটুট চিরন্তন। নীরব ফোন টিপতে টিপতে বাসায় ঢুকলো। নীরবকে ঢুকতে দেখে নীরবের মা নীরবের দিকে এগিয়ে আসলো। আচ্ছা, যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম না তোর ভাইয়ের জন্য, হুম। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। বিয়ের ডেট ফাইনাল করে এসেছি, আগামী শুক্রবার তোর ভাইয়ার বিয়ে। ভাইয়ার বিয়ে হবে, এত সুখবর? মেয়েটা আমার বান্ধবীর মেয়ে, অনেক লক্ষ্মীমন্ত, যেমন চেহারা তেমনি গুণবতী। ও আচ্ছা। এরকম একটা মেয়েকে আমি আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম। ভাইয়ের পছন্দ হয়েছে? কি বলিস, আমার বড় ছেলে নিলয়ের জন্য ওই মেয়ে একদম পারফেক্ট। হ্যাঁ, ভালো তো। তোমাদের পছন্দ, ভাইয়ার পছন্দ যখন ভালোই হবে। তুই যে কেন গেলি না? আমার কাজ ছিল। তোর হবু বড় ভাবি বলে কথা, একবার দেখা করতে কি হলো? আমি কি দেখতাম? আর বিয়ে করে তো আমাদের বাসায় আসবে, তখন না হয় দেখা করে নেব। নাজমা আরও অনেক কিছু বলতে লাগলো নীরব সেগুলো না শুনে ঘরে চলে গেল। নীরবের মনে অস্থির। এদিকে শুক্রবারে ভাইয়ার বিয়ে, তার সাথে নীলারও। রাত 12টা বাজে। নীরবের মা অনেকক্ষণ ধরে নীরবকে খাওয়ার জন্য ডাকাটাকি করতে লাগলেন, কিন্তু নীরব কোনো সাড়া দিল না। নীরব এর অবশ ক্লান্ত দেহ আর দুশ্চিন্তার সাথে রাতের বদ্ধ ঘরের যে নিঃসঙ্গতা, তা যেন এক অদৃশ্য ভারে তাকে চেপে ধরেছে। দিনের আলো নিভে যাওয়ার পর যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন ঘরের দেয়ালগুলো যেন আরও কাছে চলে আসে, যেন শ্বাসরুদ্ধ করে তোলে তাকে। খাটে শুয়ে থাকা নীরবের শরীর ক্লান্তিতে জর্জরিত, অথচ ঘুম তার চোখে আসে না। ঘরের একপাশে রাখা ম্লান আলোয় জ্বলজ্বল করছে এক কোণে ঝুলে থাকা ঘড়ি। তার কাঁটাগুলো যেন প্রতিটি মুহূর্তে আরও ভারী করে তোলে। ঘরের বাতাসটা ঠান্ডা, কিন্তু তার মনে যেন আগুন জ্বলছে ভবিষ্যতের অনিশ্চয়তা। নিজের অপূর্ণতা আর পরিবারের প্রতি দায়িত্ববোধ সব কিছু মিলিয়ে মনে জমেছে গভীর বিষাদ। দরজা জানালা বন্ধ, তবু চারিদিকে এক অদ্ভুত শব্দ, নিজের চিন্তার গুঞ্জন। নীরব যেন নিজের মধ্যেই আটকে গেছে। হঠাৎ মনে হয় যদি এখন চিৎকার করে ওঠে, কেউ শুনবে তো? কেউ পাশে এসে বলবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এই রাতের নিস্তব্ধতা কাউকে ডাকে না, কাউকে জবাবও দেয় না। এমন এক রাত যেখানে ঘুম নেই, স্বস্তি নেই, আছে শুধু এক গভীর বিষাদ, এক অব্যক্ত যন্ত্রণা, আর এক নিঃশেষ নীরবতা। নীরবের নিজের মতোই। বাবু খেয়ে নে, অনেক রাত হয়েছে, এরকম করলে শরীর খারাপ করবে। আমার ভালো লাগছে না মা, আমাকে একা থাকতে দাও প্লিজ। নাজমা বেগম রাগ করে চলে গেলেন। এই ছেলের মাঝে মাঝে কি হয় তিনি বুঝে উঠতে পারে না। নিলয় নীরব দুই ভাই, কিন্তু স্বভাব একেবারে ভিন্ন। তার বড় ছেলে নিলয় ধার্মিক, ভদ্র আর চিন্তাশীল, পড়াশোনায় মনোযোগী, সব কিছু নিয়েই ভাবে ধীরে সুস্থে। তার চোখে স্বপ্ন, মনে দায়িত্ব। অন্যদিকে তার ছোট ছেলে নীরব একেবারে দুরন্ত। সারাদিন ছুটে বেড়ানোই তার কাজ। দেয়াল বেয়ে ওঠা, পুকুরে ঝাঁপ দেওয়া, সব দুষ্টুমিতে সে সেরা। নীরবের দুষ্টুমি যেন ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে থাকে। সকালে উঠেই শুরু একবার চুপি চুপি ফ্রিজ খুলে আইসক্রিম চুরি, তো কখনো বারবার মোবাইল ফেলা।
পড়ার বইয়ের ভাঁজে রেখে দেয় গল্পের বই, যাতে কেউ বুঝতে না পারে। ধরা পড়লে পালিয়ে যায় ভেংচি কেটে। বাড়ির ছাদে উঠে পাখির বাসা দেখতে গিয়ে নাজমা বেগমের ফুল গাছ ভেঙে ফেলে। কখনো পুতুলের চুল কেটে নতুন স্টাইল করে দেয়, আবার কখনো কলাপাতা নিয়ে বানায় সুপার হিরোদের পোশাক। পাশের বাসায় কাকু বলে বসে, আপনি তো আগের চেয়েও মোটা হয়ে গেছেন। সবাই হাসে, নীরবও হেসে পালায়। তার দুষ্টুমিতে সবাই বিরক্ত হলেও ঘরে তার প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুরন্তপনা ছাড়াও নীরবের মাঝে এক সহজ সরল নীরব আনন্দ আছে, যা সবাইকে একরকম মুগ্ধ করে। নাজমা বেগম মাঝে মাঝে বিরক্ত হন নীরবের ওপর, কিন্তু হাসিও চাপতে পারে না। নিলয় চুপচাপ দেখেও মাঝে মাঝে হেসে ফেলে। ভিন্ন হলেও দুই ভাই একে অপরের পরিপূরক, দুই রঙে আঁকা একটাই ভালোবাসার ছবি। কিন্তু বড় হওয়ার পর নীরব কেমন পাল্টে গেল। কলেজে ঢোকার আগেই অসৎ সঙ্গে নষ্ট হয়ে গেল। তখন নীরব প্রায়ই সন্ধ্যার পর রাস্তার মোড়ের টং দোকানে গিয়ে বসত। হাতে এক কাপ চা, ঠোঁটে সিগারেট, আর আশপাশে কয়েকজন পরিচিত অপরিচিত তরুণ। তারা মিলে আড্ডায় মেতে ওঠে উচ্চস্বরে হাসাহাসি, মাঝে মাঝে কটু কথা, আর ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে যায় চারপাশ। এক সময় যাকে সবাই ভদ্র আর সম্ভ্রান্ত ছেলের চোখে দেখত, সেই নীরব এখন এক পরিবর্তিত মুখ। সিগারেটের প্রতি তার আসক্তি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সময়ের অপচয়। কেউ কিছু বলতে গেলেই সে ঠান্ডা মুখে এড়িয়ে যায় বা মুখ টিপে হাসে। পথ চলতি লোকজন, বিশেষ করে নারীরা, তার ও তার বন্ধুবান্ধবদের আচরণে অস্বস্তি বোধ করে। আশেপাশের দোকানদাররাও মুখ ফুটে কিছু বলতে সাহস পায় না। এলাকাবাসী নীরবকে নিয়ে এখন হতাশ। যে ছেলেটি একসময় সবার ভরসা ছিল, সে আজ নিজের ভেতরের হতাশা, ক্লান্তি আর বিক্ষোভকে ঢাকতে টং দোকানের ধোঁয়ায় আড়ালে হারিয়ে যাচ্ছে। সত্যি বলতে নীরবের এই আড্ডা যেন তার ছেলেবেলায় দুরন্তপনার এক বিস্ময়কর প্রতিবাদ। কিন্তু তার আচরণে অন্যরা শুধু বিরক্তই হচ্ছে, কেউ বুঝতে পারছে না সে নিজেও নিজেকে হারিয়ে ফেলেছে। নাজমা বেগম আর তার স্বামী অনেকদিন আগেই এই ছেলের ভালো হবে এ আশা ত্যাগ করেছেন, কিন্তু হাল ছাড়েনি নিলয়। নিলয় খুব যত্ন সহকারে নীরবকে বোঝানোর চেষ্টা করে। সে জানে ছোট ভাইয়ের মধ্যে এখনও ভালো থাকার অনেক শক্তি আছে। রাগ বা জোর করে কিছু বলার বদলে নিলয় ধৈর্য ধরেই কথা বলে। তার পাশে থেকে নীরবকে উৎসাহ দেয়। যখন নীরব সিগারেট খেতে চায়, তখন নিলয় তাকে অন্য কাজে মন দিতে সাহায্য করে। তবুও নিলয়কে লুকিয়ে সিগারেট খাওয়া ছাড়েনি নীরব। নিলয় নীরবকে নিয়ে মাঝে মাঝে ছোট ছোট আড্ডা দেয়, পড়াশোনায় মন দেওয়ার জন্য সাহায্য করে, আর ধীরে ধীরে তাকে নিজের ভুল বুঝতে দেয়। তার ভালোবাসা আর সহানুভূতি নীরবের জীবনে নতুন আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। নীরব শোধরায়নি নিজেকে। তারপর হঠাৎ নিজেই একদিন নীরব পাল্টে গেল। কলেজে যাওয়ার পর থেকেই কেমন একটা মনমরা হয়ে গেল, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় না, হই হুল্লোড় করে বেড়ায় না, নিজেকে চার দেওয়ালের মাঝে আবদ্ধ করে ফেলল। নাজমা বেগম অনেক বোঝালেন ছেলেকে, কিন্তু কোনো কাজ হলো না। নিলয়ও অনেক চেষ্টা করেছে নীরবকে আগের মতো হাসি খুশি করার। তারপর 6টা মাস চলে গেল। নীরব এখন আর আগের মতো থাকে না। তার চোখে সারাক্ষণ একটা গভীর শূন্যতা ঘোরাফেরা করে। মুখে কোনো কথা নেই, শুধু একরকম চাপা কষ্ট যেন জমে আছে ঠোঁটের কোণে। সে এখন অনেক কম কথা বলে, প্রায় বলেই না। কারো ডাকে সাড়া দেয় না, কিন্তু মন দিয়ে শোনে না কিছু। চারপাশে লোকজন থাকলেও নীরব যেন কোথাও নেই, নিজের ভেতরে এক অদৃশ্য ঘরে আটকে গেছে। বন্ধুরা মাঝে মাঝে হাসিয়ে তোলার চেষ্টা করে, পুরনো গল্প টেনে আনে, কিন্তু নীরব শুধু একটু হেসে চোখ নামিয়ে ফেলে, যেন স্মৃতিগুলোও এখন তার কাছে ভারী। সারাদিন সে চুপচাপ কোথাও বসে থাকে, কখনো ছাদে, কখনো বারান্দায়, কখনো ক্লাসের শেষ বেঞ্চে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরে। অজানা কোথাও, কেউ জানে না সে কিভাবে কিংবা কিসের এত চিন্তা। তার এই নীরবতা, এটা কেবল চুপ থাকা নয়, এটা যেন ভেতরের এক বিক্ষুব্ধ ঝড়কে শান্ত রাখার প্রচেষ্টা। হয়তো সে নিজেকে
খুঁজছে অথবা এমন কিছু খুঁজছে যেটার ব্যথা সে বোঝানো যায় না। নীরব জানে এ যন্ত্রণাটা নীলাকে না পাওয়ার ব্যথা। 5 বছরের বড় একটি মেয়েকে ভালোবেসেছে সে। তার ভালোবাসার রং এ নিজেকে রাঙিয়েছে, কিন্তু সে রং স্থায়ী হয়নি তার জীবনে। নীলা এসেছে ঠিকই, কিন্তু ওর হয়নি। নীলা রোজ কলেজে আসে, নীরব আড়ালে দেখে নীলার হেঁটে আসে ধীরে ধীরে। সেই মুহূর্তে যেন সময়টাও কিছুক্ষণ থেমে যায় নীরবের জন্য। সাদা কামিজে মেয়েটাকে ঠিক আলোর মতো লাগে। এক ধরনের নির্মল নিঃশব্দ সৌন্দর্য। কোনো সাজসজ্জার বাহুল্য নেই, তবুও চোখ আটকে যায়। হালকা বাতাসে ওড়না উড়ছিল পিছনে, যেন তার পথ চলার সাক্ষী হয়ে নাচছিল বাতাসও। সাদা কাপড়ের ভেতর তার কোমল ত্বক যেন আলো ছুঁয়ে যাচ্ছিল প্রতিবার। নীলার চোখ দুটি ছিল গভীর, শান্ত যেন মেঘলা বিকেলের আকাশ। দেখলে মনে হয় অনেক কথাই লুকিয়ে আছে, বলা হয়নি এখনো। ঠোঁটের কোণে ছিল এক টুকরো হালকা হাসি, না বলা অনেক অনুভবের মতো। সে যখন পাশে দিয়ে হেঁটে যায়, আশপাশটা এলোমেলো হয়ে পড়ে নীরবের। কারো কিছু বলার থাকে না, শুধু একরকম অনুভব থেকে যায়। এ যেন এক নরম প্রশান্তি, এক অপূর্ব সুন্দরতা। সাদা সেই কাপড়ের মতোই মেয়েটার উপস্থিতি ছিল সরল, পবিত্র, অথচ গভীরভাবে ছুঁয়ে যাওয়া এক নরম ভালোবাসা। কিন্তু নীরব তার উপস্থিতি অনুভব করতে পারে, কিন্তু কাছে যেতে পারে না। নীরব নীলাকে প্রপোজ করেছে অনেকবার, কিন্তু নীলা কখনো সরাসরি বলেনি ভালোবাসি। তার ভালোবাসা ছিল নীরব, ধীর আর গভীর। নীরব যেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে সে নীলাকে ভালোবেসেছে, বলার আগেই ভালোবেসে ফেলেছে। প্রথমবার সে যে পুকুরধারে সবার সামনে সাহস নিয়ে নীরবের বলা ভালোবাসি, তারপর আরও চেষ্টা করেছে নীরব। ক্লাসের জানালার পাশে বসে থাকা নীলার দিকে তাকিয়ে নীরব শুধু চোখের ভাষায় বলেছিল মনের কথা। কিছু বলেনি, শুধু চেয়েছিল। সেই চাওয়াটাই ছিল তার ভালোবাসার আবেদন। একদিন জন্মদিনে নীরব একটি বই উপহার দিয়েছিল নীলাকে। বইয়ের ভেতরে পাতার মধ্যে লিখে রেখেছিল, ভালোবাসা শব্দটা উচ্চারণ করিনি, তবুও প্রতিটি পাতায় তুমি আছো। নীলা হাসি মুখে বইটা নিয়েছিল, কিন্তু সে পাতাটি পড়েছিল কিনা নীরব জানে না। বৃষ্টির দিনে নীরব নিজের ছাতা এগিয়ে দিয়েছিল নীলার দিকে। একসাথে দাঁড়িয়ে থেকে সে বলেছিল, চাইলেই সারা জীবন এই ছায়ায় রাখবো তোমাকে। নীলা শুধু তাকিয়েছিল তার দিকে, কিছু বলেনি। আরেকদিন সন্ধ্যায় কলেজ ছুটির পর নীরব হঠাৎ বলে ফেলেছিল, আমি জানি তুমি বুঝো, আমি শুধু চাই একদিন তুমি এই নীরব ভালোবাসাটাকে অনুভব করো। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল একরকম শান্ত সমর্পণ। একবার চুপচাপ একটি কাগজ রেখে দিয়েছিল নীলার ব্যাগে। তাতে লেখা ছিল, ভালোবাসা মানে জোর করে বলা নয়, ভালোবাসা মানে প্রতিদিন তোমাকে দেখে শান্ত হওয়া। নীলা হেঁটে যাওয়ার সময় পাশে পাশে হাঁটা, কিন্তু হঠাৎ একটু থেমে বলা, তুমি জানো, এই রাস্তা ধরে যতবার হাঁটি মনে হয় যদি সারা জীবন এই পথটা তোমার সঙ্গে হাঁটার সুযোগ পেতাম, তাহলেই জীবনটা পূর্ণ হতো। নীলা কিছু বলেনি, শুধু চুপচাপ কেটে গেছে, কারণ নীলাও জানে এই কথার ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসি। নীরবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নীরব নীলার হাতটা একটু ছুঁয়ে বলে, ভয় পেও না, কিছু বলছি না, শুধু এতটুকু বোঝাও তুমি আছো। নীলা তখনও কিছু বলেনি, একটু রাগী চোখে তাকিয়েছে নীরবের দিকে, কিন্তু স্পর্শে কখনো বারণ করেনি নীরবকে, আবার সরেও যায়নি। এ যেন নীলার এক মৌন সম্মতি। নীলা কিছুটা দ্রুত হেঁটে আগে চলে যায়। নীরব পিছন থেকে চিৎকার করে বলে, তুমি পাশে থাকার মানে কি জানো? আমার পৃথিবী। রাস্তার ধারে হকারের থেকে একজোড়া ছোট্ট ঝুমকো কিনে চুপচাপ নীলার হাতে দিয়ে বলেছে, এটা খুব দামি কিছু না, কিন্তু যাকে দিচ্ছি সে আমার কাছে অনেক দামি। নীলা ছুঁড়ে ফেলে দেয়নি, সে ঝুমকা শুধু নীরবের দিকে তাকিয়ে থেকেছে। সেই মুহূর্তে সেই উপহারের চেয়ে দামি হয়ে ওঠে মনের ভাষা, যা শুধু বলে যায় ভালোবাসি। রাস্তার ধারে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে, হাত ভর্তি ছোট ছোট রঙিন ফুল। নীলা রাস্তার পাশে দাঁড়িয়ে, হাওয়ায় উড়ছে তার ওড়না, হাতে একটা ফাইল, মন যেন অন্য কোথাও। নীরব দাঁড়িয়ে আছে কিছুটা দূরে লুকিয়ে। সে জানে সামনে গিয়ে ভালোবাসি বলে আর লাভ নেই। প্রত্যেকবারের মতো এবারেও নীলা ফিরিয়ে দেবে তাকে,
কিন্তু সে ঠিক করেছে আজ কিছু একটা করবে, কিছু নীরব ভাষায় বলবে। সে একটু নিচু হয়ে বাচ্চা মেয়েটার পাশে বসে হাত বাড়িয়ে বলে। ও ফুলটা দেবে আমাকে? বাচ্চা মেয়েটা হেসে বলে। এইটা সবচেয়ে সুন্দর। নীরব মানিব্যাগ থেকে টাকা বের করে হালকা হেসে বলে। তাই তো চাই, কারণ যাকে দেব সে সবচেয়ে সুন্দর। ফুলটা হাতে নিয়ে নীরব একটু অপেক্ষা করে। নীলা তখনও জানে না কেউ তাকে এতটা মন দিয়ে দেখছে। নীরব হেঁটে যায় না, সে দাঁড়িয়ে থাকে ছায়ার নিচে। ছোট্ট মেয়েটার হাতে ফুলটা তুলে দেয় ইশারা করে নীলাকে দেওয়ায় বাচ্চা মেয়েটা হেসে ফুলটা হাতে নিয়ে দৌড়ে যায় নীলার কাছে। নীলার হাতে ফুলটা দিয়ে চলে আসে আবার। নীলা অবাক হয়, কেউ ছিল না সামনে, কিন্তু কিছু একটা যেন ধাক্কা দিয়ে গেল তার হৃদয়ে। হয়তো সেই ফুলটা নয়, সেই অনুভূতিটাই পৌঁছে গেল তার কাছে। নীরব তখনও দাঁড়িয়ে দূরে চুপচাপ। তার দরকার নেই সামনে যাওয়া, কারণ সে জানে ভালোবাসা সবসময় বলে বোঝাতে হয় না, কখনো কখনো একটা ছোট্ট ফুলই যথেষ্ট। এইভাবে কতবার কতভাবে প্রপোজ করেছে নীরব, কেউ গুণে রাখতে পারেনি। কখনো চোখে, কখনো কবিতার, কখনো আচরণে। নীল শাড়িতে নীলাকে দেখে মনটা হঠাৎ থেমে যেত। সেই থেমে যাওয়াটাই যেন একরকম প্রপোজ ছিল। নীরব বলেছিল, কিন্তু সবটাই বলেছিল নীরব ভাষায়। প্রতিবারই মনে মনে ভাবত এইবার হয়তো বুঝবে, হয়তো অনুভব করবে, কিন্তু নীলা সে কি সত্যি বুঝেছিল, নাকি বুঝেও চুপ ছিল? নীরব আজও জানে না, সে কেবল জানে সে ভালোবেসেছে নিঃশব্দে, একবার না বহুবার। প্রতিবার ভেবেছে এটাই শেষ, কিন্তু পরের দিন নীলার মুখ দেখে আবার নতুন করে শুরু হয়েছে। ভালোবাসা তো এমনই, শব্দ ছাড়াও বলা যায়, যদি মনটা সত্যি হয়। এসব ভাবতে ভাবতে কখন যে নীরবের চোখ লেগে গেছে নীরব বুঝতেই পারেনি। কিছুক্ষণ পর নীরবের ঘরে নীরবের বড় ভাই নিলয় আসলো। নীরব তখন গভীর ঘুমে। নিলয় আলতো হেসে নীরবের কাছে আসে, পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দেয় নীরবের। কেউ না জানলেও নিলয় জানে হঠাৎ নীরবের পরিবর্তনের কারণ। একটি মেয়ে যাকে নিলয় কখনো দেখেনি, কিন্তু নিলয় জানে মেয়েটি আছে নীরবের পাশে। নীরবকে ভালো রেখেছে সে, আর নিলয় যে কোনো মূল্যে তার ভাইয়ের ভালোবাসাকে ভাইয়ের জীবন থেকে হারিয়ে যেতে দেবে না। কারণ নীরবের ভালো থাকার মানে নিলয়ের প্রশান্তি। নিলয়ও একজনকে ভালোবেসেছে সেই ছোট্ট থেকে। মেয়েটি তার আম্মুর বান্ধবীর মেয়ে। মেয়েটির নাম নীলু। অনেক ছোট থেকে একসাথে খেলাধুলা করেছে, বড় হয়েছে। মেয়েটির প্রতি ছোট থেকেই অনেক আকর্ষণ আছে তার, কিন্তু কখনো কাউকে বলা হয়নি। নীরব তখন 6 বছরের, আর নীলুর বয়স 11, নিলয়ের 13। তখনও তারা খুব ভালো বন্ধু ছিল। নিলয় তো তখন থেকে ঠিক করে রেখেছিল বিয়ে করলে নীলুকেই করবে। তারপর হঠাৎ নিলয়ের বাবার ঢাকায় ট্রান্সফার হলো। নিলয়রা পরিবার সহ ঢাকায় চলে এলো। তারপর ধীরে ধীরে দুই পরিবারের মাঝে কথাবার্তা, যোগাযোগ বন্ধ হয়ে গেল। সবাই একে অপরকে ভুলে গেলেও নিলয় ভুলতে পারেনি নীলুকে। তাই তো এতদিনেও সে বিয়ে করেনি, খুঁজে বেরিয়েছে সেই নীলুকে। ভাগ্যের পরিক্রমায় এতগুলো বছর পর নাজমা বেগম এর সাথে নীলুর মার দেখা হয়ে যায়। নিলয় জানতে পারে সেই নীলুকে। শোনে তার এখনও বিয়ে হয়নি। তারপর আর দেরি করেনি নিলয়, মাকে বলে সে বিয়ে করবে। নাজমা বেগম ছেলের কথায় খুশি হন। তড়িঘড়ি করে সেই দিনই ঘটা করে দেখতে যায় নীলুকে। নিলয়ের এত বছরের অপেক্ষার অবসান ঘটে। নীলুকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় নিলয়। সেই ছোট্ট নীলু অনেক বড় হয়েছে। সে যেন প্রকৃতির নিপুণ শিল্পী, জীবন্ত কবিতা, যার প্রতিটি অঙ্গ, প্রতিটি ভঙ্গিমা মুগ্ধ করে হৃদয়। তার রূপ কেবল বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, বরং এক অপূর্ব মাধুর্য যা চোখের গভীরতা পেরিয়ে আত্মায় ছুঁয়ে যায়। তার ত্বক এতই কোমল ও উজ্জ্বল যে প্রথম দেখাতেই মনে হয় কেউ যেন দুধ ও চন্দনের মিশ্রণে প্রতিটি আলতো করে সাজিয়ে তোলে তাকে। মুখখানা পরিপাটি, ললাট প্রশস্ত ও শান্ত, যেন কোনো দেবী স্বরূপা। তার চোখ দুটি বড়, গভীর ও টানা টানা কাজলের রেখা আরও রহস্যময় করে তুলেছে সেই দৃষ্টি। যেন কথা না বলেও হাজার কথা বলে দিতে পারে। সেই চোখে কোনো এক অদ্ভুত মায়া, যা একবার দেখলে চোখ ফেরানো যায় না। চুল তার কোমর পর্যন্ত নেমে এসেছে, যেন কালো রাতের নরম ছায়া। যখন বাতাসে চুল উড়ে যায় মনে হয় কৃষ্ণপক্ষের কোনো জাদু ছড়িয়ে পড়েছে চারপাশে।
ঠোঁট দুটি ছিল পাতলা ও সুশৃঙ্খল। রক্তিম গোলাপের পাপড়ির মতো এক চিলটে হাসির ফুটলেই মন জয় করে নিতে পারে যে কাউকে। তার হাসিতে ছিল সারল্য আর অভিজাত এক ধরনের আকর্ষণ, যেন কোনো রাজকন্যার সরল হাসি। তার গড়ন ছিল গভীর এবং সুষম, যেমন নারীত্বের প্রকৃত প্রতিচ্ছবি হওয়া উচিত। গলা ছিল মসৃণ, নরম ঢেউয়ের মতো বেয়ে যেত বুক পর্যন্ত। সেখানে এক মৃদু উঁচু নিচু ভাঁজে এক যেন চিত্রিত হয়েছিল নারীত্বের রহস্য। কোমর ছিল সরু, তবে আত্মবিশ্বাসী এক ভঙ্গিতে দেহকে সোজা করে ধরে রাখত সে। তার চলাফেরা ছিল এতটাই সুন্দর ও পরিপাটি যে দূর থেকেও তাকে যেন মন চাইতো কাছে গিয়ে জানতে এই মেয়েটির পেছনের গল্প কী। তার হাতে ছিল শিল্পীর তুলির মতো আঙুল লম্বা, সুশ্রী আর নিখুঁত। হেঁটে যাওয়ার সময় যেন প্রতিটি পদক্ষেপেই বয়ে আনতো সঙ্গীতের এক ছন্দ। পায়ের পাতাও ছিল সূক্ষ্ম ও পরিচর্যাপূর্ণ, যেন পদ্মফুলের পাপড়ি। তবে সে কেবল বাহ্যিক সৌন্দর্যের অধিকারিণী ছিল না, তার ভেতরকার চারিত্রিক দীপ্তিও ছিল অসাধারণ। তার চোখে ছিল আত্মবিশ্বাস, কথায় ছিল মার্জিতা, আর ব্যবহারে ছিল মমতা ও কোমলতা। তার ব্যক্তিত্ব এমন যে কেউ তার সৌন্দর্য দেখে থমকে গেলেও তার হৃদয়ের গভীরতা দেখে সত্যিই মুগ্ধ হতো। সে ছিল এমন এক নারী যার রূপ দেখলে প্রথমে মোহিত হওয়া যায়, কিন্তু যাকে জানলে ভালোবাসা যায় হৃদয় থেকে। দ্বিতীয়বারের মতো নিলয় নীলুর প্রেমে পড়ল। নিলয়ের মনে একটাই কথা ঘুরপাক খায়, যেদিন আমি নীলুকে ঘরে তুলে আনবো সেদিন থেকে ওর কোনো অভাব থাকবে না, শুধু জিনিসপত্রের নয়, ভালোবাসারও। নিলয় চায় বিয়ের পরে নীলু যেন সব থেকে নিরাপদ বোধ করে তার পাশে। ও জানে সম্পর্কের আসল শক্তি শুধু কথা নয়, কাজ, যত্ন আর বোঝাপড়ার মধ্যে। প্রতিটি সকালে সে নীলুর জন্য এক কাপ চা তৈরি করে দেবে। জানালার পাশে বসে নীলুর মুখে ঘুমচোখের হাসি দেখবে। সেই হাসি হবে তার দিনের শুরু। বাজার, রান্না, কাপড় ধোয়া সব কাজ ভাগ করে নেবে। সে বলবে, তুমি আমার স্ত্রী না শুধু, তুমি আমার সঙ্গী, একসাথে সব করব। নীলু যদি পড়তে চায়, চাকরি করতে চায় বা কিছু শিখতে চায়, নিলয় প্রথম উৎসাহদাতা হবে। সে বলবে, তোমার স্বপ্নগুলো এখন আমারও স্বপ্ন। যেদিন নীলু মন খারাপ করে চুপ করে থাকবে, সেদিন নিলয় গান গেয়ে ছোট ছোট কথা বলে তাকে হাসানোর চেষ্টা করবে। দরকার হলে নীরবতাকে জড়িয়ে ধরবে, তার কারণ সে জানে সবসময় কথা নয়, পাশে থাকা অনেক বড়। রাতে ঘুমানোর আগে প্রতিদিন নিলয় নীলুর হাত ধরে বলবে, আজ কেমন কেটেছে তোমার দিন? কিছু খারাপ লাগলে বলো, আমি আছি। সে ভাবে একদিন একটা ছোট্ট ঘর হবে, সাদা পর্দা, একটা বইয়ের তাক আর একটা বারান্দা। সেখানেই নীলু গাছ লাগাবে আর নিলয় জল দেবে। বিকেলে একসাথে বসে গল্প করবে, কখনো পুরনো কথা, কখনো ভবিষ্যতের স্বপ্ন। নিলয় ভাবে, নীলুর যত্ন আমি শুধু আজ নয়, সারা জীবন করব। ওর হাসিটাই আমার পুরস্কার। ও যদি কাঁদে, আমি আগে নিজেই কাঁদব। ওর হাতে চুড়ি পরাতে চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই ও যেন সবসময় নিশ্চিন্তে বলতে পারে, আমার স্বামী আমার সব। নিলয় মনের অজান্তেই নীলুকে নিয়ে কল্পনাতে ভালোবাসার রাজ্য তৈরি করে। কিন্তু নিলয় জানে না বাস্তবতা এর থেকেও অনেক কঠিন। নীরবের ঘুম ভাঙে ভোরে। ভোরের আলো ঘরে আসে ধীরে ধীরে। কুয়াশার চাদরে ঢাকা বিল্ডিংয়ের ছাদ আর রাস্তার আলো এখনও টিমটিম করে জ্বলছে। দূরে মসজিদের আজানের ধ্বনি ভেসে আসে, আর সেই সঙ্গে ঘুম ভাঙে কিছু পাখির। বাস, রিকশার শব্দ এখনও পুরোদমে শুরু হয়নি, তবু কিছু গাড়ির ছুটে চলে নীরব রাস্তায়। দোকানগুলো আধা খোলা, চায়ের স্টলে ধোয়া ওঠা কাপ হাতে দাঁড়িয়ে কয়েকজন খদ্দের। ভোরের হালকা ঠান্ডা বাতাসে শহর একটু স্বস্তি পায়। দিনের কোলাহলের আগে এই শান্ত মুহূর্ত যেন স্বপ্নের মতো। ব্যস্ত শহর তখনও পুরো জেগে ওঠেনি, কিন্তু ঘুম ভাঙছে আস্তে আস্তে। নীরব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ওর হাতে জ্বলন্ত সিগারেট। নিলয় ধীরে ধীরে নীরবের পেছনে এসে দাঁড়িয়েছে। কিরে মাস্তান, আবার সিগারেট খাওয়া ধরেছিস? অনেকদিন আগে খাওয়া বাদ দিয়ে দিয়েছি, তাও মাঝে মাঝে দু একটা খাই। ছেঁকা টাকা খেয়েছিস নাকি? আরে না, কি যে বলো। তোর সেই নীলাঞ্জনার কি খবর?
তোমার মনে আছে? মনে থাকবে না? আমার ভাইয়ের ফার্স্ট ক্লাস বলে কথা। অনেক আগের কথা এসব। তোর 5 বছরের সিনিয়র ছিল সেই মেয়েটা, না? হুম। সবে কলেজে ভর্তি হয়েছিস, প্রথম দিন গিয়েই একটা সিনিয়রের ওপর ক্রাশ খেয়ে চলে এলি। ভালোবাসা এমনই। প্রপোজ করেছিলি? বহুবার। মেয়েটার তোকে রিজেক্ট করার পর তোর লুকিয়ে লুকিয়ে সে কি কান্না। নীরব মুচকি হাসে, কিছু বলে না। একদিন হাত কেটে কি অবস্থা করলি, তারপর আমি তোকে বোঝালাম। তুমি সেদিন হসপিটালে না নিলে হয়তো মরেই যেতাম। তারপর কি হলো? সেই মেয়েটা এখন আমার প্রেমিকা। কি বলিস? কিভাবে? ধৈর্যের ফল সুমিষ্ট হয়। তাই তো দেখছি। অনেক প্রত্যাখ্যান, ত্যাগ তিতিক্ষার পর আমি তাকে নিজের করে পেয়েছি। নীরব আর কিছু বলে না। সেদিনটার কথা মনে করে যেদিন নীলা নীরবের ভালোবাসাকে অস্বীকার করেছিল। কলেজ ট্যুরে বান্দরবানে আসলো নীরব, তার অন্যান্য বন্ধুবান্ধব, সিনিয়র্স, টিচার্স এবং আরও অনেকেই। নীলাও এসেছে। বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য যেন প্রকৃতির এক অবর্ণীয় রূপ। সবুজ পাহাড়, গভীর নীল আকাশ আর ঝর্ণার সুরম্য পরিবেশ মিশে এক অনন্য ছোঁয়া দেয় এখানে। শীতল বাতাস আর মেঘেদের আড়াল করে পাহাড়ের মাঝে থাকা ছোট ছোট গ্রামগুলো যেন স্বপ্নের মতো। রহস্যময় জাফলং, নাইলাকড়ি জলপ্রপাত ও মহালছড়ির নৈসর্গিক শব্দ এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। পাহাড়ে উঠে দেখা সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ মনোমুগ্ধকর। নীরবের কাছে তার থেকেও বেশি মনোমুগ্ধকর হলো নীলা। প্রকৃতির কোলে শীতল নদী ও গাছগাছালির ছায়ায় বান্দরবন এক শান্তি ও মনোরম জায়গা, যা প্রত্যেকের মন ছুঁয়ে যায়, যার সাথে ভালোবাসার মাত্রাও বাড়ে এক নতুন রূপে। রাত তখন 2টা। নীলা তার বান্ধবীদের সাথে ক্যাম্পে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ একটা ছেলে এসে খবর দিল ফার্স্ট ইয়ারের কতগুলো স্টুডেন্ট একটু আগে পাহাড়ে ঘুরতে বেরিয়েছিল। তার মধ্যে একটি ছেলে, নাম নীরব, নাকি পা পিছলে পাহাড়ের খাদে পড়ে গেছে। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভয় আর অজানা আশঙ্কায় মাথা ঝিমঝিম করছে ওর। চোখে অন্ধকার দেখছে। নীলার মনে হচ্ছে ওর পৃথিবীটা এখানেই থেমে গেল। পাগল প্রায় হয়ে নীলা ছুটে চলল পাহাড়ের দিকে। ওর মুখে শুধু এখন একটাই নাম ধ্বনিত হচ্ছে, তা হলো নীরব। পাহাড় চূড়ায় এসে দাঁড়ালো নীলা। নিজের মৃত্যুর ভয় নেই, শুধু নীরবকে বাঁচাতে হবে। নীরব যে ওর সব। নীরব, কোথায় তুমি? নীলা পাগলের মতো চিৎকার করতে লাগলো। প্লিজ ফিরে এসো আমার কাছে। অনেকক্ষণ ধরে এইভাবেই ডাকতে লাগলো নীরবকে। তারপর চিৎকার করে কাঁদতে শুরু করলো নীলা। আমি তোমাকে ভালোবাসি নীরব, প্লিজ কাম ব্যাক। তা সেটা আগে বললেই পারতে। কারোর গলার আওয়াজ পেয়ে চমকে উঠল নীলা। পিছন ঘুরে তাকাতেই দেখে নীরব দাঁড়িয়ে আছে, ঠোঁটে রাজ্য জয়ের হাসি। নীলা এখনও কিছু বুঝতে পারছে না। ও উঠে দৌড়ে যায় নীরবের কাছে, শক্ত করে জড়িয়ে ধরে নীরবকে। তুমি ঠিক আছো তো? একদম। তোমার কিছু হয়নি তো? কই না তো। একটা ছেলে যে বলল তুমি। সেটা তো আমার সাজানো ছিল। সাজানো ছিল মানে? তোমার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মিথ্যাবাদী, তুমি আমায় ঠকিয়েছো। না নীলা, শোনো। নীলা রাগ করে ক্যাম্পাসের দিকে হেঁটে যেতে থাকে। নীরব নীলার পিছনে ছুটতে থাকে। রাতের বেলা ক্যাম্পে থাকার অভিজ্ঞতা সত্যিই এক অন্যরকম অনুভূতি। নিঃশব্দ পাহাড়ি পরিবেশ, দূরে ঝিঝি পোকার শব্দ আর হালকা ঠান্ডার হাওয়া মনকে শক্ত করে তোলে। আকাশ জুড়ে অসংখ্য তারা ঝিলিমিলি, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদের উকি, সব কিছু যেন রূপকথার জগতের মতো। আগুন জ্বালিয়ে বসে গল্প করা, চা বা স্যুপের উষ্ণতা, সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত। তখন পাহাড় আরও রহস্যময় ও কাছের মনে হয়। বন্ধুত্ব, নির্জনতা ও প্রকৃতির মেলবন্ধনে ক্যাম্পের রাতের মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকে। এখন শুধু নীরব আর নীলা ক্যাম্পে জেগে আছে। চারপাশ ঘিরে নিস্তব্ধ বাতাসের স্নিগ্ধ ছোঁয়া। ওরা দুজন পাশাপাশি বসে, কথা কম তবু অনুভব গভীর। প্রকৃতির মাঝে হারিয়ে ওদের ভালোবাসা যেন আরও নিখুঁত, আরও নির্মল। শব্দের প্রয়োজন নেই, চোখের চাইনিই বলে দিচ্ছে সব কিছু। নিস্তব্ধ রাতে প্রকৃতি যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে, তাদের মৃদু হাসি আর স্পর্শে মিলিয়ে গেছে সময়। এমন এক মুহূর্ত যেখানে প্রেম আর প্রকৃতির একসঙ্গে নিঃশব্দে কথা বলে। নীরব আর নীলার ভালোবাসার স্বীকারোক্তির মুহূর্তটা ছিল আবেগ,
কষ্ট আর ভালোবাসায় ভরা এক নিঃশব্দ বিস্ফোরণের মতো। চারপাশে যেন সব শব্দ থেমে গিয়েছিল, শুধু তাদের দুজনের নিঃশ্বাস আর চোখের ভাষার কথা বলছিল। নীলা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে একরাশ অশ্রু জমে উঠেছে, ঠোঁটে জমে থাকা বহুদিনের না বলা কথা কাঁপছিল। নীরব ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো, তার মুখেও ছিল অস্থিরতা, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন বহুদিন ধরে পুষে রাখা আবেগ আজ বেরিয়ে আসবে। নীরব হঠাৎ করে বলল, আমি আর থাকতে পারছি না নীলা, তোমায় খুব ভালোবাসি। নীলার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এসে নীরবের বুকের ওপর মাথা রেখে কাঁদতে শুরু করলো। সেই কান্নায় ছিল স্বস্তি, ছিল বহুদিনের যন্ত্রণা, ছিল নিজের আবেগকে আর লুকানোর সাহস। নীরব তার হাত ধরল, নরম কাপা হাতটা যেন বলে দিচ্ছিল, আমিও তো তোমারই ছিলাম নীরব। সবসময় সে মুহূর্তে আকাশের চাঁদ ছিল না, বাতাস ছিল নিস্তব্ধ, আর তাদের ভালোবাসা ছিল সময়ের চৌকাঠ পেরিয়ে শব্দহীন এক কবিতার মতো, যেখানে প্রতিটি চোখের জল ছিল ভালোবাসার অক্ষর। তাদের সেই মুহূর্তটি ছিল নিঃশব্দে চিৎকার করা একটি প্রেম, যা শত বাধা, কষ্ট আর না পাওয়ার ভেতর থেকেও খুঁজে নিয়েছিল নিজের ভাষা। এভাবেই পূর্ণতা পেয়েছিল নীরব আর নীলার ভালোবাসা। পুরনো স্মৃতি ভুলে বাস্তবতায় প্রবেশ করে নীরব। নিলয়ের দিকে তাকিয়ে বলে, কিন্তু হয়তো তাকে ধরে রাখতে পারবো না। কেন রে, আবার কি সমস্যা হলো? মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবার। কি কি করব বুঝতে পারছি না। কি করবি মানে? বাসায় বল। কি যে বলিস ভাইয়া, আম্মু আব্বু কি এখন মানবে? আমি মানাবো। কিন্তু আবার কি? তোর বিয়ে তো। আমার বিয়ের আগেই তোর বিয়েটা করে দেই। ভাইয়া আব্বু আম্মু কি রাজি হবে? আমি আছি তো। আমার ছোট ভাইয়ের জন্য আমি এতটুকু করতে পারবো না? আমি কাল সকালে আম্মুকে বলবো। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম ব্রাদার। তা ভাবির কথা বল, কেমন দেখলি? খুবই সুন্দরী। আর কি? মনে হচ্ছিল কোন এক অস্পরা আমার সামনে বসে আছে। এত সুন্দর মেয়ে আমি আর কখনো দেখিনি। ওর ওই মিষ্টি হাসিটা আমি কখনোই ভুলবো না। আমার ভাই তো দেখছি প্রথম দিনেই ভাবির প্রেমে একদম পাগল হয়ে গেছে। আরে না, তা এত সুন্দর ভাবিকে তো দেখতেই হচ্ছে। আমার ভাই, ও যে সিনিয়র আপুর প্রেমে পা পিছলে গেছে, তাকে দেখাবি না? নিলয় আর নীরব একসাথে নিজেদের ফোন বের করে তার প্রিয় মানুষের ছবি বের করলো। তারপর যখন দুজনে একই সাথে দুজনের প্রিয় মানুষের ছবি দেখানোর জন্য একে অপরকে ফোনটা দিল, দুজনেই রীতিমতো অবাক হয়ে গেল। এই যে আর কেউই না, স্বয়ং সেই নীলা। নীরব যাকে ভালোবাসে আর নিলয়ের সাথে যার বিয়ে ঠিক হয়েছে। নীলা আম্মুর বান্ধবীর মেয়ে। তাই তো দেখছি। এখন কি হবে? নিলয় অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকলো, তারপর নীরবের কাছে গিয়ে নীরবকে জড়িয়ে ধরল। তুই চিন্তা করিস না, তোর নীলা তোরই থাকবে। কিন্তু ভাইয়া তোর কি হবে? আমার আর কি হবে? আর একটা নতুন মেয়ে খুঁজবো। ভাইয়া তোর কি নীলাকে সত্যি পছন্দ হয়েছিল? তা একটু হয়েছিল। সুন্দরকে তো আর অসুন্দর বলতে পারি না। ভাইয়া কিন্তু যখন জানলাম সে আমার ছোট ভাইয়ের ভালোবাসার মানুষ, তাকে আমি কিভাবে কেড়ে নিতে পারি বল? ভাইয়া আই এম সরি। ধর পাগল, সরি কিসের জন্য বলছিস? আমি জানতাম না তুই জানতি যে যার সাথে আমার বিয়ে ঠিক হবে সেই মেয়েটা নীলা। তাও এখানে কারোরই কোনো দোষ নাই, যা হয়েছে সব ভাগ্যের খেলা। তুই চিন্তা করিস না ভাই, তোর নীলা তৈরি হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। পাগল ছেলে, আমি না তোর বড় ভাই? ছোট ভাইয়ের সুখ আমি দেখব না? নিলয় নীরব আবার একে অপর জড়িয়ে ধরল। অন্ধকারে কখন যে নিলয় চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল, নীরব তা টের পেল না। নীরব সকালেই নীলাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেছে। বাড়ি থেকে পালিয়ে আসার পর নীলা নীরবের সাথে নিলয়কে দেখে অবাক হয়ে গেল। তারপর নীরব নীলাকে সব বুঝিয়ে বলল। নীলা নিজেও নিলয়ের কাছে অনুতপ্ত। নীরব ও নীলার বিয়েটা শহরের এক ছোট্ট কাজে অফিসে হয়েছে। নীরব আর নীলা দুজনেরই চোখে ছিল একসাথে থাকার দৃঢ় অঙ্গীকার। বাইরের জগতের কটু কথা আর বাধা বিপত্তির মাঝেও সেই মুহূর্তটা ছিল নিঃশব্দ ও পবিত্র। সাক্ষী ছিল নিলয় আর নীরবের ছেলেবেলার বন্ধু আর তার সঙ্গী। সে হাসি মুখে পাশে দাঁড়িয়েছিল। নিলয় জানে এই সম্পর্ক কতটা সত্য, কতটা সংগ্রামের। তাই
সই করার সময় তার চোখেও জল টলমল করছিল, ভালোবাসা আর বেদনার সম্মিলিত মিশ্রণ। কাজী অফিসের সাদা দেওয়ালে লেখা আইন আর নিয়মের মধ্যেও সেই দিন লেখা হয়েছিল এক অদম্য ভালোবাসার ইতিহাস। নীরব আর নীলার ভালোবাসার পথ সহজ ছিল না, কিন্তু গভীর ছিল। অনেক বাধা, সমাজের চোখ রাঙানি, পরিবারের আপত্তি, সব কিছু উপেক্ষা করে তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের পরিণতি ছিল শহরের ছোট্ট কাজী অফিসে তাদের বিয়ে। নিলয় আর তার বন্ধুর উপস্থিতিতে সেদিন কোনো ঢাকঢোল ছিল না, ছিল না ফুলে মোড়ানো মণ্ডপ, ছিল চোখে চোখ রেখে বলা এক অনন্ত প্রতিজ্ঞা, সবসময় পাশে থাকব। ওদের ভালোবাসা ছিল কেবল আবেগ নয়, ছিল বন্ধুত্ব, বোঝাপড়া আর একে অপরের জন্য দাঁড়িয়ে থাকার এক অদৃশ্য শক্তি। নীরব নীলার হাত ধরেছিল, কিন্তু সামাজিক স্বীকৃতির জন্য নয়, বরং চিরদিনের জন্য একসাথে হাঁটার জন্য। নীলা সেই মুহূর্তে বুঝেছিল প্রেম মানে কেবল ভালো লাগা নয়, বরং ত্যাগ, বিশ্বাস আর সাহসের এক অদৃশ্য বন্ধন। আজ সেই শহরে কোলাহলে প্রকৃতির মাঝে যখন তারা পাশাপাশি বসে, তখন তাদের মধ্যে আর কোনো সংশয় নেই। একে অপরের চাহনিতে স্পষ্ট ভালোবাসা যদি সত্যি হয়, তবে সব বাধা পেরিয়ে তা পূর্ণতা পায়। তারা পালিয়ে বিয়ে করলেও ভালোবাসায় কোনো আপোষ করেনি, সেটাই তাদের গল্পে আসল সৌন্দর্য। আর নিলয় ব্যর্থ প্রেমিকের মতো হৃদয় যন্ত্রণা হলেও নিজের সুখটুকু খুঁজে নিয়েছিল প্রিয়তমার ও ছোট ভাইয়ের সুখের মধ্যে। ভালোবাসা মানে যে ধরে রাখা নয়, ভালোবাসার মানুষটাকে সুখে রাখা। আর তার নীলু সেই সুখ খুঁজে পেয়েছে তার ছোট ভাইয়ের মাঝে। নিলয় পৃথিবীর সবটুকু ভালোবাসা দিয়েও নীলার জীবনের এই শান্তিটুকু অর্জন করতে পারত না। নিলয় চায় ওরা সুখে থাকুক, ওদের সুখেই যে ওর সুখ। নাজমা বেগম সকাল থেকে খুব চিন্তিত, তার দুই ছেলে সাত সকালে কোথায় যে বেরোলো, কিন্তু বুঝতেই পারছে না। আর ওদিকে তিনি নিলয়ের সাথে যে মেয়ের বিয়ে ঠিক করেছিল, সেই মেয়ে আজ সকালে বাড়ি থেকে পালিয়ে গেছে। তিনি কিছুই বুঝতে পারছেন না। সকাল থেকে নিলয়কে ফোন করে যাচ্ছেন, কিন্তু নিলয় ফোন তুলছে না। এমন সময় নিলয় বাড়ি ঢুকলো। নিলয়কে বাড়ি ঢুকতে দেখে নাজমা বেগম দৌড়ে ওর কাছে গেলেন। সারাদিন কোথায় ছিলিস বাবা? নিলয় কোনো কথা বলে না, চুপ করে থাকে। তখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, নীরব কোথায়? আর জানিস কি হয়েছে তোর সাথে? আমি যে মেয়ের... নাজমা বেগম কথা শেষ করতে পারলেন না। দরজার দিকে তাকাতে তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন। তার ছোট ছেলে নীরব পাঞ্জাবি পরে বরবেশে দাঁড়িয়ে আছে, আর তার পাশে তার বান্ধবীর মেয়ে নীলা। এসব কি নিলয়? নীরবের সাথে নীলা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আম্মু, আমি আর নীলা একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করেছি। আমি মানি না এই বিয়ে। এই মেয়েকে আমি ওর বউ হিসেবে মানব না। কিন্তু আম্মা, তুমি তো কাল বলেছিলে তুমি এরকম একটা মেয়েকেই তোমার বৌমা হিসেবে চাও। সেটা তো নিলয়ের জন্য। ওই মেয়েটা তোর থেকে বয়সে অনেক বড় নীরব। তাতে কি আম্মু? এই মেয়ের সাথে তোর বিয়ে আমি মানি না। আম্মু, তুমি তো কাল এই মেয়েকে আমার বউ হিসাবে পছন্দ করেছিলে, আজ নীরবের বউ হিসাবে মেনে নাও না। কিছুতেই না। তোমার বান্ধবীরই তো মেয়ে নীলা, আর বয়স কোনো ব্যাপার না। ওরা একে অপরকে ভালোবাসে, ওরা সুখে থাকলেই তো ভালো। আম্মা, নীলা খুব ভালো মেয়ে, ও আমাকে আমাদের পরিবারকে খুব ভালো রাখবে। নাজমা বেগম আর কোনো কথা বলার অবস্থায় নেই। তিনি কিছুতেই মানতে পারছেন না। সমাজ কি করে মুখ দেখাবেন, এই দুশ্চিন্তা করছেন তিনি। নাজমা বেগম আর কিছু না বলে রাগ করে ঘরে চলে গেলেন। নীরব, তুই এখন এত কিছু ভাবিস না, আম্মুর রাগ ঠিকই করে যাবে। সত্যি তো ভাইয়া? আরে আমি আছি তো। নিলয় এবার নীলার দিকে তাকালো, হাসি মুখে বলল, নীলা, তুমি কোনো টেনশন করো না, তোমার আম্মু আব্বুর সাথে আমি কথা বলে নেব। তুমি শুধু আমার ভাইটাকে ভালো রেখো। জি ভাইয়া, আমি চেষ্টা করব। নিলয় এবার নীরবের পিঠ চাপড়ে বলল, নতুন বউকে নিয়ে ঘরে যাই এবার। সে তো যাবই, সবার সামনে তো আর সব কিছু করা যাবে না। নীরবের কথা শুনে নীলার মুখ লজ্জায় লাল হয়ে গেল। নিলয় হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিলয় চলে যেতে নীরব নীলাকে কোলে তুলে নিল। এই কি করছোটা কি? কেউ দেখে নেবে তো। দেখলে দেখুক, সবাই কি ভাববে? সবাই ভাববে নীরব তার বউয়ের প্রেমে পাগল হয়ে গেছে। কেউ দেখে ফেললে আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে কার কি? মন খারাপ করবে। কেউ কিছু মনে করলেই বা তোমার কি? আমার লজ্জা করবে। এরপর এখনো অনেক
লজ্জা পাওয়ার বাকি আছে ম্যাডাম। সিনিয়র আপুকে যখন বিয়ে করেছি তখন জুনিয়র হিসেবে একটু বদমাইশি তো করবই। তুমি খুব অসভ্য, ফালতু, পচা একটা ছেলে। নীরব নীলাকে ঘরে খাটের ওপর বসিয়ে দিল। এইটুকুতেই এগুলো বলছো? আর একটু আগালে কি বলবা? নীলা লজ্জায় নিজের মুখ দুহাতে ঢেকে ফেলল। ঘরের দরজা বন্ধ করে এসে নীলার সামনে হাঁটু গেড়ে বসল নীরব। ওর দুই হাত নিজের হাতের মধ্যে নিল। জান, আজ থেকে তোমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমার। নীলা লজ্জায় মাথা নামিয়ে নিল। সুখে দুঃখে বিপদে আপদে তোমার ছায়া হয়ে আমি তোমার পাশে থাকবো। সত্যি? তোমার স্বপ্নগুলোকে নিজের রঙে রাঙাবো, ভালোবাসার আদরে তোমায় মরিয়ে রাখবো সবসময়। কেন? কারণ তুমি আমার প্রিয়তমা, আমার ভালোবাসার নীলাঞ্জনা। আমিও তোমায় খুব ভালোবাসবো। আর তোমার বউ হিসেবে তোমার যে কোনো সমস্যায় আমি তোমার পাশে থাকবো। এইটুকুই? তোমার অর্ধাঙ্গিনী হিসেবে তোমাকে তোমার পরিবারের সবাইকে ভালো রাখবো, আমি কথা দিচ্ছি। আর কিছু করবা না? নীলা এবার নীরবের কানটা মুলে দিয়ে বলল, বদমাইশি করলে এইভাবে শাস্তি দেব। আউচ, লাগছে তো। নীলার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে দিল নীরব। আলতো করে নীলার দুই গালে হাত রাখলো, কপাল ঠেকালো। জানরে, তোমাকে না পেলে আমার এই পূর্ণ জীবন অপূর্ণতায় ভরে যেত। তাই? তোমাকে পেয়েছি এই জীবনে, আমার আর কিছু চাইবার নেই। তোমাকে ভালো না বাসলে তো জানতামই না ভালোবাসা কাকে বলে। শিখেছো এবার? তুমি ছিলে বলেই তো শিখেছি। তুমি আমাকে বলেছিলে আমি নাকি পিচ্ছি। জুনিয়রের সাথে সিনিয়র আপুর এমন গভীর ভালোবাসা হয় তোমাকে না দেখলে জানতামই না। বয়স কোনো বিষয় না, বুঝলা? সম্পর্কের আসল উপাদান হলো ভালোবাসা আর বিশ্বাস। তুমি আমায় বিশ্বাস করে আজ পালিয়ে না আসলে কি আমাদের বিয়েটা হতো? আর আমি তোমায় এতটা ভালো না বাসলে বিয়ে করতাম? বুঝলাম, কিন্তু আমি যেহেতু তোমার থেকে বয়সে বড়, তাই এখন থেকে আমার সমস্ত কথা তুমি মেনে চলবে। সামনে না তোমার ফাইনাল? মানে? পড়াশোনা না করে এখন বিয়ে করা হলো না? যাও, বই নিয়ে এসো। এটা কিন্তু ঠিক না। বাসরাতে কেউ পড়তে বসে? হ্যাঁ বসে, পরীক্ষা থাকলে তো অবশ্যই বসে। যাও, বই নিয়ে আসো। নীরব নীলাকে হ্যাচকা টান দিয়ে বুকের ওপর আনলো, ওকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি এখন আমার বই, তোমাকে স্টাডি করি তাহলে? নীরব, ভালো হবে না কিন্তু। চুপ করো তো এখন। সিনিয়র হয়েছো বলে কি সব কিছুতে সিনিয়রগিরি দেখাবা? হ্যাঁ, দেখবো তো। আমি তোমার হাজবেন্ড সম্পর্কে আমি তোমার বড়, তাই এখন হাজবেন্ড যা বলবে তা শুনবা। ঠিক আছে জনাব, বলেন কি বলবেন। বলবো না, দেখাবো। অসভ্যতামের একটা সীমা থাকা দরকার। বাসরাতে কেউ সীমা দেখে না, সবাই সীমার উপরেই থাকে, জানেমান? নীলা, ভালোবাসি। নীলা নীরবের গালে আলতো করে চুমু দিল। আমিও ভালোবাসি। নীলা আর নীরবের ভালোবাসা ছিল নীরব অথচ গভীর। বহুদিনের অপেক্ষা, টানাপোড়েন আর দূরত্ব পেরিয়ে অবশেষে তারা ভালোবাসার পূর্ণতা পায়। একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্বপ্নের মতো। হৃদয়ের না বলা কথা এবার ভাষা পায়, চোখে চোখে মিশে যায় আস্থার তৃপ্তি। ভালোবাসার এই মিলন তাদের জীবনে নিয়ে আসে এক অদ্ভুত শান্তি ও আনন্দ। এখন তাদের প্রতিটি দিন নতুন স্বপ্ন বনে, আর প্রতিটি রাত ভালোবাসার আশ্রয়ে কাটে। পূর্ণতা পাওয়ার পর তাদের জীবন যেন এক নতুন গল্প, ভালোবাসা, আস্থা আর নীরব বোঝাপড়ার। এটি ছিল এক অসমাপ্ত গল্পের পরিণতি, যেখানে ভালোবাসার শেষ কথা।